আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুচ্ছের ফ্রি ক্লাসের আয়োজনে সকলকে স্বাগত। আমার ক্লাস শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ কিনা এটা একটু শেয়ার করো এবং ভিডিওটা সবাই শেয়ার করো এবং সবাই যুক্ত হয়ে যাও। আজকে আমরা ধ্বনি ও বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা থেকে গুচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন আসবে শিওর। আমরা ইনশাআল্লাহ 40টা এমসিকিউ সলভ করব এবং এর মধ্যে থেকে তোমরা সব জায়গায় কমন পাবা। ওকে, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করো এবং সেই সাথে সাথে যুক্ত হয়ে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করি। শিক্ষার্থীরা সবাইকে ইনশিওর করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সবাইকে যুক্ত হও। এই ক্লাসটা সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আশা রাখি এই ক্লাসটা তোমাদের গুচ্ছের জন্য খুবই কাজে দিবে, খুবই। বুঝছো? ওকে, ওকে। আমাদের ইতিমধ্যে 15 জন যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান নেতা, ওয়াইন ওসমান তিশা, জান্নাত, ফারিয়া, সকলকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ভিডিওটা শেয়ার করো আর আমরা ক্লাসটা শুরু করি। অনেকে যুক্ত হয়ে গেছে 20 জন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভোকাল কি একটু ডাউন হচ্ছে নি? আচ্ছা, দেখো ওকে, তাহলে দেখো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ভালো আসতেছে না স্যার? ওকে, এখন দেখো সাউন্ড ক্লিয়ার আছে, বুঝছো? এই আর কি, এখন দেখো সবাই সাউন্ড ক্লিয়ার আছে। এখন দেখো সবাই সাউন্ড ক্লিয়ার আছে, বুঝছো? ওকে, ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গুচ্ছের প্রশ্ন যে অ্যানালাইসিস আছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা দেব। তাহলে আমাদের খুব ভালো হবে, কারণ গুচ্ছের কোন কোন টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন হয় সেটা একটু আমরা জানি। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে দেখবা যে আমাদের যে গুচ্ছ যে বি ইউনিট রয়েছে, বি ইউনিটে আমাদের টোটাল মার্ক হচ্ছে কত বলতো? 35। আর এই 35 মার্কের মধ্যে তোমাদের যদি আমি একটা নমুনা দেই, সে ধরো তোমাদের যে গদ্য আছে এবং কবিতা আছে, গদ্য আর পদ্য, এই গদ্য পদ্য থেকে তোমার 21 এবং 22 সেশনে প্রশ্ন ছিল 17টা, বুঝো? এবং 22 এবং 23 সেশনে ছিল হচ্ছে 21টা। আর দেখো তোমাদের যে 23 এবং 24 সেশনে ছিল হলো 13টা, আর লাস্টে যে 24 এবং 25 সেশনে এখানে ছিল 9টা। তার মানে আমরা বলতেই পারি তোমাদের গদ্য এবং কবিতা অংশ থেকে মোটামুটি 10 থেকে 15টার মতো তোমরা প্রশ্ন পাবা। সো এই জন্য তোমাদেরকে এই জায়গাটা ভালো করে ইফোর্ট দিতে হবে, বুঝছো? এই জায়গাটা ভালো করে ইফোর্ট দিবা। সো এই জন্য তোমরা গদ্য এবং কবিতার আমি তোমাদেরকে প্রত্যেকটা কবিতা পড়া দিব এবং এই পড়াগুলো তোমরা করবা
এবং নেক্সট ডেতে আমি তার আগের দিনে অ্যানাউন্স দিব, তারপরে তোমরা এটা প্রস্তুতি নিয়ে আসবা এবং আমি এমসিকিউ গুলো এমন ভাবে সাজাবো তোমার ওভারঅল হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা আজকে ধ্বনি বর্ণ প্রকরণের এমসিকিউ সাজানো গুলো দেখলে বুঝতে পারবে, একটা এমসিকিউ তোমাদের গাইড বই থেকে আমি নেই নেই, সবগুলো আমার বানানো, সো তোমাদের খুবই হেল্পফুল হবে। তারপরে দেখো নাটক এবং উপন্যাস, নাটক উপন্যাস থেকে তুমি 2 থেকে 4টা এমসিকিউ পাবা তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায়। তুমি যদি দেখো 21-22 সেশনে ছিল 5টা, 22-23 সেশনে ছিল 4টা, 23-24 সেশনে ছিল 4টা এবং সর্বশেষ যে 24 এবং 25 সেশন সেখানে ছিল দেখো 2টা। এরপর যদি আমরা ব্যাকরণ অংশ দেখি ওভারঅল মিলে, দেখো তোমার 24-25 লাস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে দেখো 18টা এবং দেখো তারপরে 23 এবং 24 সেশনে 13টা, 22 এবং 23 সেশনে 8টা এবং দেখো 21 এবং 22 সেশনে হচ্ছে 9টা। তার মানে ওভারঅল মিলে আমরা বলতেই পারি তোমার ব্যাকরণ অংশ থেকে 12 থেকে তুমি 18টার মধ্যে প্রশ্ন কমন পাবা, 12 থেকে 18টা। এরপরে তোমার যেটা আছে বিরোচন অংশ, তো বিরোচন অংশে মোটামুটি তুমি 5 থেকে 7টার মধ্যে কমন পাবা। দেখো তোমার লাস্ট যে 24-25 সেশন ছিল সেখানে ছিল 6টা, 23-24 সেশনে ছিল 5টা, তারপরে দেখো 22 এবং 23 সেশনে ছিল 2টা এবং 21 এবং 22 সেশনে ছিল হচ্ছে 5টা। এই মিলে দেখো মোট যে 35টার একটা সিকোয়েন্স এখানে মোটামুটি দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম যে আমাদের এই জায়গার গদ্য পদ্যর যে প্রশ্নগুলো আসে বিশেষ করে লেখক পরিচিতি এবং একদম সহজ প্যাটার্ন থেকে, তো তোমাকে এই জায়গার এই 10 থেকে 15টার মধ্যে যেটাই আসুক না কেন তোমাকে ইনশিওর করতে হবে, পাশাপাশি এটাকে ইনশিওর করতে হবে, এটাকে ইনশিওর করতে হবে এবং আমি তোমাদেরকে বিরোচন অংশটা প্রতিটি ক্লাস শেষে পড়া দিব, এই পড়াগুলো তোমরা করবা ইনশাআল্লাহ। বিরোচন যে অংশগুলো আমি দিব সেগুলোই তোমরা কমন পাবা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের যে আজকের গুচ্ছের যে প্ল্যানটা, এটা তোমরা দেখবা, এটা দেখে একটা মোটামুটি ধারণা নিবা যে আমাদের কিভাবে আসে। ওকে, এরপর আমরা ক্লাসে চলে যাব। সবাই একটু যুক্ত, আমাদের সাথে অলমোস্ট 40 জন যুক্ত হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করতে, আর সাথে সাথে উত্তর দিবা। আমি যখন প্রশ্ন করব এবং প্রশ্ন যখন দেখাবো তোমরা সাথে সাথে উত্তর দিবা, প্লাস 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্নর কোনটা অ্যান্সার সেটা সাথে সাথে লিখবা, ABC দিয়ে কখনো দিবা না, যেভাবে দেওয়া আছে সেভাবে দিবা। আর সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও। ক্লিয়ার। আরাফাত হুসাইন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সকলকে ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমাদের গুচ্ছের ফ্রি ক্লাসে আমরা এবার চলে যাব মূল টপিকে। সো এটা সবার কাছে রাখবা, এই লিস্টটা মাস্ট রাখবা। এখন আমরা চলে যাব আমাদের যে টপিক আছে সে টপিকে চলে যাচ্ছি। তাহলে আমরা টপিকে চলে যাওয়ার আগে আমরা সুন্দর করে দেখব বাংলা আমাদের যে বিভীষণ, দেখো আমরা আমাদের যে এমসিকিউ আছে সেগুলো আমরা দেখে নিব। কোথায় যে গেল, দাঁড়াও আমরা একটু বের করি। আমাদের ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, সন্ধি সমাস, সুচেতনা, প্রতিদান, ব্যাকরণ, বাক্য রূপান্তর, ব্যাকরণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনি ও বর্ণ প্রকরণ। আচ্ছা, বর্ণ চরণ, বাংলা সেকেন্ড পেপার। ওকে, তাহলে দেখো আমরা চলে যাই, আমরা এখন চলে যাব আমাদের যে টপিক আছে সেই টপিকে। ওকে, সো আমরা চলে যাওয়ার আগে দেখো আমরা একটু তোমরা একটু সবাই মানে একটু নড়ে চড়ে বসো আর কি, যেহেতু আমরা এমসিকিউ গুলো সলভ করাবো তোমাদের আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। আমাদের প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা ধরে ক্লাসটা চলবে, সবাই ধৈর্য ধারণ করো এবং সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবা এবং আশা করি তোমাদের এখান থেকে যে 1-2 মার্ক আসবে তুমি একবারে শিওর থাকো। গুচ্ছে যতগুলো তোমাদের মানবিক ইউনিটে পরীক্ষায় আসছে সবগুলো থেকে ধ্বনি এবং বর্ণ প্রকরণের প্রশ্ন আসছে। সো দ্যাটস ওয়াই তোমরা মনে রাখবা যে এখান থেকে প্রশ্ন হবে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি, তাহলে প্রথম প্রশ্নটা সবাই অ্যান্সার করো খুব দ্রুত। প্রথমে কি বলা হয়েছে দেখো, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে ধ্বনি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। ধ্বনি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, দেখো প্রথমে বলা হয়েছে ধ্বনি অদৃশ্যমান। তারপর দেখো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ একটা ধ্বনি,
বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের লিখিত রূপ। বলো দেখি সবাই খুব দ্রুত, দ্রুত, আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং সবাই উত্তর করো। দেখো ওকে, শান্ত ইসলাম বালিয়াডাঙ্গি থেকে ধ ধ, আবিদা ফারহানা, শান্ত ইসলাম ধ, গুড। তাহলে দেখো আমাদের যে 1 নম্বর প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নে বলছে ধ্বনি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। দেখো ধ্বনি হচ্ছে অদৃশ্যমান, এটা কিন্তু সত্য। মনে রাখবা ধ্বনি কিন্তু কখনো দেখা যায় না, এটা হলো অদৃশ্যমান। আমরা যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করি সেটাই ধ্বনি। আর আমাদের বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা হচ্ছে 37টা, তবে এটা নিয়ে মত আছে, মতান্তরে আবার 41টা। তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। তারপর দেখো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। হ্যাঁ, এই যে আমাদের যে বাকযন্ত্র রয়েছে 14টা, এই 14টার সাহায্যে যখন আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি, গুড। তারপর দেখো বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। তার মানে দেখো বর্ণের লিখিত রূপকে বলা হয় বর্ণ। তার মানে দেখো সরি, বর্ণের লিখিত রূপ হয় না, বর্ণের লিখিত রূপই ওই একই বর্ণই হয়। তো এটা আসলে কখনো হয় না, তো মনে রাখবা। তাহলে এটা আমাদের উত্তর। ওকে গুড, যারা দিছো সকলকে ধন্যবাদ। এটা উত্তর হবে এটা। তাহলে বলছে ধ্বনি সম্পর্কে এটা তথ্য ঠিক না, বাকি 3টা কিন্তু ঠিক আছে। ওকে পরেরটা যাও। তারপর দেখো পরেরটা দেখো। তাহলে পরেরটা যদি আমরা দেখি, 2য় নম্বর প্রশ্ন। অবশ্যই প্রশ্নর নম্বর দিয়ে তারপর উত্তর দিবা। বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? বর্ণ শ্রুতিগ্রাহ্য, ধ্বনি নির্দেশক প্রতীক, বর্ণ 4 প্রকার, মোট বর্ণের সংখ্যা 37টি। বলো এটা কোনটা হবে? 2 নম্বর প্রশ্ন, উত্তর করো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। সকলকে ধন্যবাদ। তোমরা যারা যারা দিছো সকলকে ধন্যবাদ। সবার 1 নম্বরের উত্তর হয়েছে। 2 নম্বরের উত্তর দাও। বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? 2 এর প্রশ্নের উত্তর বিজয় রায়, 2 এর বি। শান্ত ইসলাম, 2 এর বি, গুড। 2 এর বি, বাহ। বিজয়, শান্ত, 2 এর বি, গুড। তৃষা বি, রূপকথার গল্প বি, আবিদার ফারহান বি, আলিফ জামান বি, আলিফ জামান বি। ওকে 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 ওকে, কেয়া, জেবা, সুবর্ণা, জান্নাত, নুসরাত শিফা, ধন্যবাদ। তাহলে দেখো বর্ণ কি শ্রুতিগ্রাহ্য? না, বর্ণ হচ্ছে দৃষ্টিগ্রাহ্য। তার মানে এটা হবে না। দেখো ধ্বনি নির্দেশক প্রতীককে কি বলা হয়? বর্ণ। শুধু এটাই না, ধ্বনি নির্দেশক চিহ্ন, ধ্বনি নির্দেশক প্রতীক, ধ্বনির লিখিত রূপ, ধ্বনি নির্দেশক অক্ষর, এটাকে বলা হচ্ছে বর্ণ। বর্ণ কি 4 প্রকার? না, বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তুমি যদি সংখ্যা বর্ণও ধরো তারপরে তো 3 প্রকার। তারপর দেখো মোট বর্ণের সংখ্যা কি 37টি? না, বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, আর সংখ্যা বর্ণ সহ বর্ণের সংখ্যা হলো 60টি। ধন্যবাদ ধন্যবাদ, গুড। স্যার কোন কোন দিন ক্লাস হয় রুটিন দিছেন? বিজয় রায়, প্রতিদিন হবে আজ থেকে। রুটিন পাবা, গ্রুপে অ্যাড হও, আমাদের গ্রুপে এটা দেওয়া আছে। তো আজকে থেকে প্রতিদিন বাংলা, ইংরেজি এবং জিকে ক্লাস হবে। আচ্ছা ওকে, দেখো পরেরটা যাও। এটা উত্তর করো সবাই। নিচের কোন ক্রমটি যথার্থ? বলতো নিচের কোন ক্রমটি যথার্থ? 3 নম্বর প্রশ্ন। অবশ্যই যেভাবে দিচ্ছ সুন্দর করে এভাবেই দাও। 3 নম্বর লিখবা, তারপর সঠিক উত্তরটা লিখবা। 3 নম্বর প্রশ্ন, কোন ক্রমটি যথার্থ? ধ্বনি, বাক্য, শব্দ, বর্ণ, শব্দ, ভাষা, ধ্বনি, শব্দ, বাক্য, ধ্বনি, বাক্য, অর্থ। কোন ক্রমটি যথার্থ? কোন ক্রমটি যথার্থ বলো? তিন নম্বরের ঘ, আবিদা ফারহানা, আপনার সঠিক উত্তর। আবিদা ফারহানা ভালো করে দেখেন। আলিফ জামান গ,
শাহরিয়ার ইসলাম গ, মায়া গ, আবিদা ফারহানা গ, শান্ত ইসলাম খ। দেখো আমাদের ভাব প্রকাশের বাহন কি বলতো? আমাদের ভাব প্রকাশের বাহন হচ্ছে ভাষা, বুঝছো? আর এই ভাষা কোথা থেকে প্রাণ পায়? আমরা জানি বাক্য থেকে, বুঝে গেছে? আর এই বাক্য তৈরি হয় বা বাক্য প্রাণ পায় কার থেকে? শব্দ থেকে। আর শব্দের আগে হচ্ছে ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ। তাহলে বলো কি হবে? ধ্বনি বা বর্ণ। তার মানে দেখো ধ্বনি বর্ণ আছে কোথায়? এই যে এখানে আছে, এখানে আছে, তার মানে এটা এমনি থেকেই বাদ। তারপর দেখো শব্দ, শব্দ কোথায় আছে? এই যে দেখো, তারপরে বাক্য আছে, বুঝছো? তার মানে উত্তর হবে কোনটা? এটার উত্তর হবে এটার গ। যারা যারা গ দিছো তাদেরটা কারেক্ট। তো মনে রাখবা এটা একটা ক্রম, এই ক্রমটাতে প্রথমে থাকবে ধ্বনি, শব্দ এবং বাক্য। এটাও হইতো, দেখো এটাও হইতো। তোমরা জানো প্রতিটি ভাষারই মৌলিক অংশ চারটা, একটা হলো ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। যদি আমি এটা ধ্বনির জায়গায় দেখো, আমি যদি এই জায়গাটা কি ব্যবহার করতাম, এই জায়গাটায় যদি আমি শব্দ ব্যবহার করতাম, শব্দ ব্যবহার করার পর আমি যদি আবার বাক্য ব্যবহার করতাম, তারপর যদি অর্থ ব্যবহার করতাম, তাহলে এটাও ক্রমটাও হইতো। কিন্তু এটা ভুল আছে, তার মানে ক্রম হচ্ছে গ নম্বর কারেক্ট, গ নম্বর ক্রমটা কারেক্ট। গুড গুড গুড, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। অনেক ভালো পারতেছো, প্রিপারেশন অনেক ভালো আছে, কোনো চিন্তা করবা না, ইনশাল্লাহ খুব ভালো জায়গায় যাবা, বুঝছো? তৃতীয় নম্বর, বলো নিচের কোন তথ্যটি সত্য? খুবই গুরুত্বপূর্ণ একটা, বলো নিচের কোন তথ্যটি সত্য? ভাষার ইট বর্ণ, ভাষার ইট কি বর্ণ? তারপর বলো তো ভাষার ছাদ কি শব্দ? বাক্যের প্রাণ কি শব্দ? কোনটা? না সবগুলোই? এইটা বলো। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন সমাধান করো সবাই। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সত্য? ভাষার ইট বর্ণ, ভাষার ছাদ শব্দ, বাক্যের প্রাণ শব্দ, সবগুলোই। 4 ঘ, আবিদা ফারহানা 4 ঘ, মায়া সি, মুস্তাদ জামান নিপা সঠিক উত্তর হয়নি, আবিদা ফারহানা সঠিক উত্তর হয়নি, সুমাইয়া ইসলাম মায়া জি, শিফা ঠিক আছে, জেবা ঠিক হয় নাই। দেখো বুঝো, ভাষার ইট বলা হয় কাকে? মনে রাখবা ভাষার ইট হচ্ছে শব্দ। ভাষার ইট বলা হয় কাকে? ভাষার ইট বলা হয় শব্দকে। যদিও তোমরা বাজারের প্রচলিত বইগুলোতে পাবা ভাষার ইট হচ্ছে বর্ণ, যেটা সম্পূর্ণই ভুল, এটা তুমি কোথাও দেখাতে পারবা না। বাট রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষা পরিচয় গ্রন্থে তিনি স্পষ্টভাবে বলেছেন ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দকে ভাষার ইট বলা হয়, বাংলায় যাকে আমরা বলি কথা। কি বলছে বলতো? ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দকে ভাষার ইট বলে। তাহলে ভাষার ইট কি? শব্দ। তো এটা তুমি শিওর, তার মানে এটা হবে না। তারপরে দেখো তো ভাষার ছাদ বলা হয় কাকে? ভাষার ছাদ হচ্ছে বাক্য। ভাষার ছাদ বলা হয় কাকে? বাক্যকে। তার মানে এটাও হবে না। একে দেখো বাক্যের প্রাণকে, তারপর বাক্যের প্রাণ হচ্ছে শব্দ, শব্দ থেকে একটা বাক্য প্রাণ পায়, আর বাক্য থেকে প্রাণ পায় হচ্ছে ভাষা। ধ্বনি বর্ণ থেকে প্রাণ পায় হচ্ছে শব্দ, শব্দ থেকে প্রাণ পায় বাক্য, বাক্য থেকে প্রাণ পায় হচ্ছে ভাষা। তার মানে কারেক্ট হচ্ছে এটা, আর সবগুলো তো হবে না। তাহলে উত্তর হবে 4 গ, 4 গ, বুঝছো? ওকে, হ্যাঁ প্রি এডমিশন ব্যাচ করাচ্ছি, আমাদের বালুবাড়িতে প্রি এডমিশন ব্যাচ করাচ্ছি। ওকে, তারপর দেখো পরেরটার জন্য প্রস্তুত হয়ে প্রশ্ন নম্বর 5 দেখো ভাষার প্রধান উপাদান কোনটি? ভাষার প্রধান উপাদান কোনটি? প্রশ্ন বুঝবা, ভাষার প্রধান আর মূল, মনে রাখবা মূল আর প্রধান একই জিনিস, মূল আর প্রধান একই জিনিস। ভাষার প্রধান উপাদান কোনটি বা ভাষার মূল উপাদান কোনটি, বুঝছো? তাহলে দেখো প্রথমে তোমরা যে কাজটা করবা উপাদান বিষয়টা বুঝবা, উপাদান। তাহলে দেখো উপাদান, আর একটা বিষয় হচ্ছে উপকরণ, উপাদান এবং উপকরণ। কোন একটা পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে উপকরণ, আর ওই জিনিসের যে ছোট ছোট অংশগুলো সেটাকে বলা হচ্ছে উপাদান। যে কোনো জিনিসের উপাদান সর্বদা ফিক্স থাকে, উপকরণ ফিক্স থাকে না। যে কোনো জিনিস, সে ধরো আমার হাতে দেখো একটা ঘড়ি আছে, এটা হলো উপকরণ আমার সময় দেখার,
কিন্তু এই ঘড়িতে দেখো ফিতা আছে, বেল্ট আছে, এই যে এখানে দেখো একটা গ্লাস আছে, এগুলো হচ্ছে উপাদান। উপাদান সর্বদা ফিক্স থাকে, বুঝছো? তাহলে মনে রাখবা উপাদান, উপাদান তার মানে দেখো ওই যে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য এবং ভাষা, এই চারটা ধাপের মধ্যে সবচেয়ে ছোট বা ফিক্সড অংশ কোনটা? তুমি দেখো, আমি যদি তোমাদেরকে বলি এটা কি থাকবে, এটা অলওয়েজ ফিক্স থাকবে, ফিক্সড। আর এটা ফিক্স থাকবে না, এটা কিন্তু ফিক্সড। এটা অলওয়েজ কি থাকবে? ফিক্সড। আর এটা হচ্ছে নট ফিক্সড, নট ফিক্সড। দেখো, তো আমি যদি তোমাদেরকে বলি এই যে ভাষা আমাদের ভাব প্রকাশের বাহন, এটা প্রাণ পায় কার দ্বারা? এটা প্রাণ পায় হচ্ছে বাক্যের দ্বারা। এখন বাক্য প্রাণ পায় কার দ্বারা? দেখো, শব্দের দ্বারা। আর শব্দ প্রাণ পায় কার দ্বারা? ধ্বনি অথবা বর্ণের দ্বারা, ধ্বনি অথবা বর্ণের দ্বারা। বুঝো? তো এখন বলো উপাদান মানে ফিক্সড, তুমি বলো তো এটার মধ্যে ফিক্সড কোনটা? পৃথিবীতে কয়টা ভাষা আছে তুমি ফিক্সড বলতে পারবা? দেখো, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী স্যারের বই আছে ৩৫০০, এখন প্রায় ৭০০০-এরও বেশি, তার মানে ফিক্সড না। বাক্য কয়টা বলতে পারবা? ফিক্স না। শব্দ কয়টা বলতে পারবা? ফিক্স না। দেখো, আমি যদি বলি বর্ণ কয়টা, তাহলে বর্ণ দেখো তো ফিক্স না, ৫০টা। এবার যদি আমি বলি ধ্বনি কয়টা, যাই হোক তুমি ৩৭ বলো আর ৪১ বলো, কিন্তু এই দুটাই তো হবে, তার মানে এটা ফিক্স আছে, এই দুটাই তো হবে, তার মানে এটা ফিক্সড। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ধ্বনি। উত্তর কি হবে বলো? ধ্বনি। এখন দেখো বর্ণ কিন্তু আছে, ধ্বনি থাকলে বর্ণ উত্তর হবে না, কারণ অলওয়েজ ধ্বনি হবে। কারণ পৃথিবীতে আগে ধ্বনি আসছে, আমরা জন্মের পরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আগে উচ্চারণ করছি, আর বর্ণের উচ্চারিত রূপটা হলো ধ্বনি। তারপর আমরা লিখছি, তার মানে আগেরটা আমাদেরকে ধরতে হবে, তার মানে উত্তর হবে ধ্বনি। ধ্বনি যদি না থাকতো তাহলে এটা হতো, আবার যদি ধ্বনি বর্ণ কেউ না থাকতো তাহলে শব্দ হতো। আশা করি বুঝছো। অনেকে উত্তর দিছো, গুড। ৫, গুড। ৫, ৪, গুড গুড গুড, ধন্যবাদ। ৫, আমার বলার আগে উত্তর দিয়ে দিছো। তাহলে ভাষার প্রধান উপাদান হচ্ছে ধ্বনি, বুঝছো? নট অনলি ভাষা, যদি বলা হতো বাক্যের প্রধান উপাদান কি, তাও ধ্বনি। যদি বলা হতো শব্দের প্রধান উপাদান কি, তাও ধ্বনি। যদি বলা হতো ভাষার ক্ষুদ্রতম একক কি, ধ্বনি। দেখো এই চারটা ধাপের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা। এই জন্য মনে রাখবা এখানে প্রশ্নের উত্তর আছে ৬টা। দেখো, যদি বলে ভাষার প্রধান বা মূল উপাদান কি, ধ্বনি। বাক্যের প্রধান বা মূল উপাদান কি, ধ্বনি। শব্দের প্রধান বা মূল উপাদান কি, ধ্বনি। কেন? দেখো এগুলোর মধ্যে এটা ফিক্সড, উপাদান মানে ফিক্সড। এবার যদি বলে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক চাইছে, বলো এই চারটা ধাপের মধ্যে ছোট কোনটা? ধ্বনি বা বর্ণ। এবার যদি বলে বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। কিন্তু মনে রাখবা একটা প্রশ্ন আছে, শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম একককে কি বলে? তখন ওটার উত্তর হবে রূপ বা রূপমূল। এটা মাথায় রাখবা। গুড, ধন্যবাদ। ওকে, পরেরটা দেখি। ৬ নম্বর বলো, ৬ নম্বর প্রশ্নটা বলো। ৬ নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তাহলে তোমরা পারবা। দেখো কি বলছে, ভাষার মূল উপকরণ। দেখো উপকরণ চাইছে, এবার কিন্তু উপাদান না, ভাষার মূল উপকরণ। তাহলে দেখো উপকরণ, উপকরণ। এবার দেখো বাক্যের বৃহত্তম একক, দেখো বাক্যের বৃহত্তম একক ধ্বনি। তারপর দেখো ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক বাক্য। তারপর দেখো শব্দের মূল উপকরণ ধ্বনি, শব্দের মূল উপকরণ ধ্বনি। তাহলে বলো কোনটা উত্তর হবে? ৬ নম্বর অ্যান্সার করো দ্রুত। ৬ নম্বর অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। গুড। ৬ ডি, ৬ ডি, ভিক্টোরি কোচিং সেন্টার ৬ ডি। বাহ, ওকে। শব্দের মূল উপকরণ ধ্বনি। দেখো প্রথমত ভাষার মূল উপকরণ চাইছে, তাহলে দেখো ভাষার পরে ওই যে ৩টা ধাপ আছে, তার মধ্যে উপকরণ মানে হচ্ছে বড় অংশটা, বড় অংশটা। উপকরণ মানে মনে রাখবা বড় বা বৃহত্তম অংশটা। তাহলে দেখো ভাষার মূল উপকরণ হয় অলওয়েজ শব্দ না, ভাষার উপকরণ হচ্ছে বাক্য, তার মানে এটা হবে না। এবারে দেখো বাক্যের বৃহত্তম একক, তার মানে তুমি ভাষা বাদ দিয়ে বাক্যের আগে দেখো ধ্বনি, বর্ণ এবং শব্দের মধ্যে বড় কে? অবশ্যই বড় হচ্ছে শব্দ, তার মানে এটার উত্তর হবে হচ্ছে শব্দ, তার মানে এটা ভুল আছে, বুঝছো? তারপর দেখো পরেরটা, ভাষার ক্ষুদ্রতম একক বাক্য। ভাষার ক্ষুদ্রতম, নট অনলি ভাষার, সকল কিছুর ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, বুঝছো? এবার দেখো শব্দের মূল উপকরণ, তার মানে শব্দের মূল উপকরণ। তাহলে উপকরণ মানে ইমিডিয়েটলি আগেরটা, যখনই উপকরণ প্রশ্ন করবে তার আগেরটা ধরবা, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তাহলে যখনই ভাষার বলবে তার ভাষার আগে কি আছে? বাক্য। ভাষার বললে কি হয়ে যাবে? বাক্য হয়ে যাবে। এটার বললে এটা হবে, বুঝছো?
এবার যদি বলে তোমার বাক্যের, তাহলে তোমরা কি করবা, উত্তর দিবা হচ্ছে শব্দ। এবার যদি তোমার শব্দের বলে, তাহলে উত্তর দিবা হচ্ছে ধ্বনি, আর ধ্বনি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিবা বর্ণ। বাট ধ্বনি বর্ণ থাকলে অলওয়েজ কি হবে, অলওয়েজ ধ্বনি হবে। তাহলে দেখো শব্দের মূল উপকরণ ধ্বনি, তার মানে এটা শুদ্ধ, তার মানে উত্তর হবে গ। বুঝছো, উত্তর হবে গ। গুড, ধন্যবাদ ধন্যবাদ সকলকে। ওকে, ওকে, এবার দেখো 7 নম্বর, ভাষা বা বাক্যের মৌলিক উপাদান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কনফিউশন, কারণ বাজারের বইগুলোতে তুমি এগুলো অনেক ভুল পাবা। বুঝছো, বাজারের বইগুলোতে অনেক ভুল, তোমাকে বুঝতে হবে কোন উত্তরটা নিচ্ছে স্যাররা এবং কোন উত্তরটা নিতে পারে, কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সেগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথমত উপাদান কথাটাকে লক্ষ্য করো, দ্বিতীয় মৌলিক কথাটাকে লক্ষ্য করো, তাহলেই তোমরা ক্লিয়ার হবা। কি বলছে দেখো, ভাষার বা বাক্যের মৌলিক উপাদান কোনটি? ভাষার বা বাক্যের মৌলিক উপাদান কোনটি? সবাই একটু ক্লাসগুলোকে শেয়ার দাও, যেহেতু আমাদের ফ্রি ক্লাস, সবাই দেখার সুযোগ পাক, সবাই একটু শেয়ার দাও। 7 নম্বরের সি, মায়া, তৃষা, ওটা 6 নম্বর ছিল না? ওকে, সবাই একটু শেয়ার দাও ভিডিওটা। ওকে, জান্নাত, জান্নাত, জান্নাত কে, সুমাইয়া ইসলাম, মায়া সি 7, ইরফান এ হবে, আলিফ এ হবে, মিরাতুল কিয়া এ হবে, তামান্না আক্তার জুবা এ হবে। জি, এই জন্যই ধরা যারা এই অ্যান্সার দিচ্ছেন তারা গাইডের কে ফলো করে দিছেন, গাইডে সচরাচর যে গাইডে যে উত্তরটা পাইছেন সেটা দিছেন। এখন আসেন আপনাকে একটু বুঝাই। দেখেন এই যে এখানে যে মৌলিক কথাটা আছে এটাকে ভাঙেন, এটা মূলত ছিল মূল। এ দেখো মূল, এই মূল শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে একটা গঠিত বিশেষণ, এখান থেকে গঠিত হয়েছে মৌলিক। তোমরা যারা মোটামুটি জানো যে ইক প্রত্যয়, জ প্রত্যয় এগুলো যুক্ত হইলে আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বর বৃদ্ধি কি? আদিতে যদি অ থাকে সেটা আ হয়ে যায়, যদি হ্রস্ব দীর্ঘ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ও হয়ে যায়, আর যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে ওই হয়ে যায়। এই জন্য দেখো হ্রস্বটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। এখন বুঝো, এখন আমরা যে ধাপটা দেখছি তোমরা একটু চিন্তা করো তো, ভাষা, ভাষা থেকে কি ছিল, ভাষা থেকে ছিল হচ্ছে বাক্য, বাক্য থেকে কি ছিল, বাক্য থেকে ছিল হচ্ছে শব্দ, শব্দ থেকে কি ছিল দেখো তো, শব্দ থেকে ছিল হচ্ছে ধ্বনি বা বর্ণ, যাই হোক একটা লিখলাম। এখন তোমরা বলো এই যে ভাষার মূলকে ধ্বনি, বাক্যের মূলকে ধ্বনি, শব্দের মূলকে বলো ধ্বনি, অবশ্যই তাই তো পড়ে আসছো। তাহলে এখন দেখো যদি এই যে মূলটা আছে, বুঝো এই মূল যে আছে, এই যে মূলটা আছে, তাহলে এর মূল কি, এর মূল হচ্ছে ধ্বনি, তাহলে ই ধ্বনি। এখন বলো এর সাথে একটা প্রত্যয় যোগ হয়েছে, নাম হলো ইক, আর ইক প্রত্যয়টা সাধারণত সম্পর্কিত বুঝাতে অর্থ দেয়, সম্পর্কিত, সম্পর্কিত। এখন বলো সকল কিছুর মূল যদি ধ্বনি হয় তাহলে ধ্বনির সাথে সম্পর্কিত যে সেটা হবে এর উত্তর। তাহলে এখন বলো এই ধ্বনি বা বর্ণের সাথে সবারই সম্পর্ক আছে, কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার? ঘনিষ্ঠ সম্পর্ক হলো শব্দের। তুমি নিশ্চিত থাকো এটার উত্তর হবে শব্দ। কিন্তু তুমি বাজারের ভালো মানের বা বাজারের অনেক গাইডে তুমি দেখতে পাবা এটার উত্তর দেওয়া আছে ধ্বনি, যেটা ভুল। কারণ এই উপাদান দেখে পোলাপান দৌড়ে যায় ধ্বনিতে, কারণ মনে রাখছে উপাদান মানেই সেটার উত্তর হবে ধ্বনি বা বর্ণ। কিন্তু দেখো এখানে মৌলিক কথাটা আছে, তুমি এটা যদি ভাঙো তাহলে মনে রাখবা যখনই তোমাকে বলবে ভাষার মৌলিক উপাদান কি তাহলে উত্তর দিবা ধ্বনি, যদি বলে বাক্যের মৌলিক উপাদান কি তাহলে উত্তর দিবা ধ্বনি। বুঝছো? আশা করি, আশা করি এই জায়গাটা বুঝছো। বুঝে পড়ো, বুঝে পড়তে হবে, বুঝছো? জি, সি, ফারিয়া জাহান সি, রূপকথার গল্প সি, শব্দ হবে, শব্দ হবে। গুড, যারা শব্দ দিছো তাদেরটা ঠিক, আর যারা এ পড়ছো তারা গাইড বই দেখে মুখস্থ করছো, আমি বুঝছি। এখন দেখো আশা করি ক্লিয়ার, বুঝছো? দেখো এই শব্দটা মূল শব্দ ছিল মূল, এর সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে মৌলিক কথাটা আসছে, আর কোনো কিছুর মূল হলো ধ্বনি, আর ইক প্রত্যয়টার অর্থ হলো সম্পর্কিত। তাহলে এখন বলো ধ্বনির সাথে সম্পর্ক কার? তাহলে ধ্বনির সাথে সম্পর্ক সরাসরি শব্দের, এরও আছে বাট সরাসরি আছে শব্দের, দ্যাটস ওয়াই এটার উত্তর হবে শব্দ। বুঝছো? নট অনলি ভাষা বা বাক্য।
তুমি যখন বাক্যের কথা বলো, বাক্যের মূলকে ধ্বনি, এখন ধ্বনির সাথে সম্পর্ক কার? শব্দের। তাহলে এটার উত্তর হবে শব্দ। ওকে, তাহলে দেখো আমরা পরের টপিকে চলে যাই। এবার বলো, বাংলা ব্যাকরণে মোট বর্ণমালা কতটি? বাংলা ব্যাকরণে মোট বর্ণমালা কতটি? বাংলা ব্যাকরণে মোট বর্ণমালা কতটি? বলো, 11টি, 39টি, 50টি, 1টি। বাংলা ব্যাকরণে মোট বর্ণমালা কয়টি? উত্তর দাও। সবাই একটু শেয়ার দিও, সবাই একটু ভিডিওটা শেয়ার দাও। যারা আমি যেগুলো বলতেছি এগুলো একটু মনে রাখিও, ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা পারবা। আর তোমাদের যারা প্রিয় শুভাকাঙ্ক্ষী রয়েছে, বিশেষ করে দিনাজপুরে, আগামীকাল থেকে 27 ব্যাচের একবারে সম্পূর্ণ একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের বালুবাড়িতে, দিনাজপুরে। তোমাদের যারা 27 ব্যাচের পরিচিত মুখ আছে সবাইকে তোমরা আসতে পারো। প্রি অ্যাডমিশন সহ আমরা কন্টিনিউ করব আগামীকাল 12টায়। আমাদের নাম্বারে ফোন দিতে বলিও, কোথায় আমরা জানাবো, বালুবাড়ির আনন্দ কমিউনিটি সেন্টারের সামনেই। সো আশা করি খুব বেস্ট একটা সার্ভিস পাবে প্রি অ্যাডমিশনে। আমাদের সাথে যদি লেগে থাকতে পারে, আমার জাফরুল ভাই সহ আমরা পড়াচ্ছি, তোমাদেরকে শুভাকাঙ্ক্ষী থাকলে অবশ্যই তোমরা তাদেরকে রিকমেন্ড করবা। আচ্ছা, তাহলে বলো এবার কি হবে? গুড গুড। বর্ণমালা 1টি। নিলয় খান, নিলয় খান, পারিয়া জামান, রূপকথার গল্প। রূপকথার গল্প, আপনি তো রূপকথার গল্পই তৈরি করে দিলেন। এতদিন পর্যন্ত জানেন না বর্ণমালা একটা। বর্ণমালা হচ্ছে একটা। দেখো, বর্ণ মানে বর্ণ, মালা শব্দের অর্থ গুচ্ছ। মালা মানে কি? মালা মানে গুচ্ছ। তাহলে দেখো, এই যে বর্ণের গুচ্ছ, বর্ণগুলো যখন গুচ্ছ হয়ে যায় তখন আর 50টা থাকে না, তখন হয়ে যায় একটা। সে ধরো আমি দেখো এই বর্ণমালার একটা মালা শুরু করলাম, অ দিয়ে গাঁথলাম, গাঁথতে 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 চন্দ্রবিন্দু দিয়ে শেষ করলাম। তাহলে বলো তো এটার মালা হইলো কয়টা? একটা। এই জন্য মনে রাখবা বর্ণমালা একটা, বাট বর্ণ হচ্ছে 50টা। এই বর্ণমালার ইংরেজি হচ্ছে আলফাবেট। কি বলতো? এই বর্ণমালার ইংরেজি হচ্ছে আলফাবেট। আলফাবেট। এবং মনে রাখবা আলফাবেটও হচ্ছে একটা। যখন তোমাকে বলবে লেটার কয়টা, তখন হবে 26টা। সো এই আর কি বিষয়। দেখো, আমি তোমাদের যদি 50টা বকুল ফুল দেই, দিয়ে বলে একটা মালা গাঁথো, তাহলে তুমি যখন মালা গাঁথবা তখন আর 50টা বকুল ফুলের মালা হবে না, একটা হবে। এই জন্য বর্ণমালা অলওয়েজ হয় একটা। প্রশ্ন বুঝো, বর্ণমালা একটা। গুড, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এবার দেখো পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা উত্তর করো, প্রশ্ন বুঝবা তারপর। দেখো, বাংলা ভাষায় পূর্ণরূপ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ যথাক্রমে। পূর্ণরূপ, দেখো পূর্ণরূপ, বাংলা ভাষায় পূর্ণরূপ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ যথাক্রমে 10, 30টি, 10টি, 39টি, 10টি, 33টি, 11টি, 39টি। এটার উত্তর কে করতে পারো দেখি? একটু প্রশ্নটা বুঝো, তারপরে উত্তর করো। আচ্ছা, তোমরা নাম্বার দিচ্ছ না কেন? এই যে দেখো, প্রশ্নটার উত্তর 9। তোমরা খালি অনেকে আসো ডি দিচ্ছ, বি দিচ্ছ, সি দিচ্ছ। আরে দাও, নাম্বারটা দিয়ে দিবা তো, নাহলে আমি বুঝবো কেমনে? নাম্বার দিবা। নীরব হাসান, নীরব হাসান কি বলছো? অপশন দাও, অপশন বলো, অপশন বলো। আলিফ জামান ডি, আবিদা ফারহানা এ, মানে ক আর কি, নিলয় খান ঘ, নিলয় খান 11টি, 39টি, নীরব হাসান 6, 26। নীরব, 6, 26 কেমনে হয়? পূর্ণরূপ স্বরবর্ণ। আরে তুমি যদি স্বরধ্বনি ধরো আর ব্যঞ্জন ধ্বনি ধরো, তাও তো ক হয় না, তাও তো ক হয় না। 7 আর মনে করো যে 37 হয়, এমনি থেকেই তো ওটা হয় না। ওকে,
সোনালী আক্তার, রূপকথার গল্প এ, রূপকথার গল্প হয় নাই, ভালো করে অপশন নেই, অপশনেবলে নেই, অপশন নেই, কই নাই অপশন। 6:26 হওয়ার কথা, কই পড়ছো 6:26 হবে নীরব? এ পূর্ণরূপ স্বরবর্ণ, বুঝো। আচ্ছা তোমরা জানো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন, কার চিহ্ন। তারপর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ, কার বর্ণ। তাহলে স্বরবর্ণ বা কার বর্ণ বা কার চিহ্ন কয়টা? 10টা। কিন্তু দেখো প্রশ্নে কি বলছে? পূর্ণরূপ। তাহলে দেখো অয়ের কি নাই? অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, কিন্তু এর কি পূর্ণরূপ না? তাহলে এই যদি পূর্ণরূপ হয় বাকি 10টার কি পূর্ণরূপ নাই? তাহলে কয়টা হবে? পূর্ণরূপ স্বরবর্ণ 11টা হবে। পূর্ণরূপ স্বরবর্ণ কয়টা? পূর্ণরূপ স্বরবর্ণ হচ্ছে 11টা। তাহলে পূর্ণরূপ স্বরবর্ণ হইলে তোমরা জানো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ফলা কয়টা? 6টা। কিন্তু বলতো ব্যঞ্জন বর্ণর প্রত্যেকটা কি পূর্ণরূপ আছে না? আছে কি না? প্রত্যেকটা বর্ণেরই তো পূর্ণরূপ আছে, কিন্তু ফলা আছে 6 জনা। তার মানে অবশ্যই তোমার 11 আর কি হবে? 39 হবে। তার মানে উত্তর হবে 11, 39। তাহলে 11, 39 কোথায় আছে? উত্তর হবে ঘ। এটা যদি না বুঝো, একটা সিম্পল প্রশ্ন দেখো, আমি প্যাটার্নটা সাজাই দিছি, তোমাদের মাথাটা ঘুরে গেছে। বুঝো, পূর্ণরূপ মনে রাখবা, পূর্ণরূপ স্বরবর্ণ কয়টা? 11টা। পূর্ণরূপ ব্যঞ্জন বর্ণ 39টা। কিন্তু যখন বলবে সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণ কয়টা, তাহলে মানে স্বরবর্ণ দেখো পূর্ণরূপ, কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে কয়টা? 10টার। বুঝে গেছে আমার কথাটা? বুঝো। এটা না অনেক সময় বলে অসংযুক্ত স্বরবর্ণ কয়টা। তাহলে দেখো তো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো যুক্ত স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ আছে? তা উত্তর হবে 50টা। 11, 39। 11, 39 এটা উত্তর হবে। যা শুধু প্রশ্নটা দেখো, এই জায়গাটা একটু ঘুরে দেওয়া হয়েছে। যদি বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের যথাক্রমে কোনটি, এটা পারতা। তাহলে একটা প্রশ্ন দেওয়ার সময় দেখো অনেকে ভুল করে বলছো। তাহলে যদি এই প্রস্তুতি হয় তাহলে হবে না। প্রস্তুতি বুঝো, এই জন্য আমি বলি প্রশ্ন বুঝতে হয়, প্রশ্ন বুঝতে হবে। পূর্ণ মাত্রা তাহলে 6:26। হ্যাঁ, পূর্ণ মাত্রা এখনই এই প্রশ্নটা তুমি বোঝো না। দেখো আমি বলছি পূর্ণ রূপ, পূর্ণ রূপ, তাতে তুমি এখন পূর্ণ মাত্রা ধরে ফেলছো। তাহলে প্রশ্ন প্যাটার্নে কি করবো? ফাইনালে এরকম হওয়া যাবে না, সতর্ক হইতে হবে। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলো, পরেরটা বলো ও এর বিশ্লেষণ রূপ কি? এই যে ওই, আমরা জানি ওই কি? ওই এবং ও একটা যৌগিক স্বরবর্ণ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা, আর বাংলা ব্যাকরণে যৌগিক স্বরবর্ণ 2টা বা যৌগিক স্বরধ্বনি 2টা। তার মধ্যে একটা হলো ওই। তাহলে দেখো এই ওইকে যদি আমরা ভাঙি, ওইকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? তাহলে আমরা দুটি পাই। কোন বই আমরা দেখবো যে পুরাতন যে বইটা আছে সেখানে আছে কি? অ প্লাস রস্বই, তাই তো আছে। আমরা যদি নতুন বই দেখি তাহলে আমরা পাবো ও প্লাস রস্বই। দেখো আমরা এটাকে ভাঙলে দুটোই পাই। এখন দেখো মজার বিষয়, এখানে কিন্তু এটাও আছে, আবার দেখো এটাও আছে, এটাও আছে। এখন বলো কোনটা উত্তর হবে? বলো কোনটা উত্তর হবে? 10, 10-এর ক, নুসরাত জাহান নিপা, আলিফ জামান 10-এর সি, নীরব হাসান মিম 10-এর গ, নিলয় খান 10-এর ক, কিয়া 10-এর গ, সুবর্ণা 10-এর ডি। সুবর্ণা 10-এর ডি কেমনে হয়? এটা কই পাইলেন আপনি? এটা কি কখনো হয়? এটা কি কখনো হয়? এটা তো এমনিতেই হবে না। দেখো ইরফান সি হবে। ওকে, নুসরাত জাহান শিফা সি, গুড। দেখো যখনই এটা এর দুইটা বিশ্লেষণ রূপী শুদ্ধ, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বাট মনে রাখবা যখন দুটি অপশনে থাকবে তখন তোমাকে আধুনিক ব্যাকরণের সাথে যেতে হবে। উত্তর হবে ও প্লাস রস্বই। কিন্তু দেখো আমি যদি এটা দিতাম না, না দিয়ে ধরো আমি এখানে দিছি কি? আমি এখানে দিছি মনে করেন যে ও প্লাস মনে করেন যে এ, তাহলে দেখো অপশনে কিন্তু নাই, তখন উত্তর হতো কিন্তু এটা। যেহেতু এটা থাকার পরও আধুনিকটা রয়েছে বা নতুন ব্যাকরণে যেটা রয়েছে, তাহলে এটাকে উত্তরে যেতে হবে ও প্লাস রস্বই। মনে রাখবা ও এর বিশ্লেষণ রূপ ও প্লাস রস্বই। আবার যদি তোমাদের ও এর কথা বলি, এটার বিশ্লেষণ রূপ অ প্লাস রস্যু, এটাও কারেক্ট। ও প্লাস রস্যু, এটাও কারেক্ট। কিন্তু যখন দেখবা দুটাই অপশনে আছে তখন তোমাকে এটার সাথে যেতে হবে।
আবার যখন দেখবা এটার দুটাই আছে তখন তোমাকে এটার সাথে যেতে হবে, তাহলে এটা কোথায় আছে? গ নম্বরে। এটা যদি না থাকতো সেক্ষেত্রে আমি ওটা দিতাম, বাট দুটার একটাকে ভুল বলা যাবে না, দুটাই কারেক্ট। বুঝছো আশা করি? ওকে, গুড গুড গুড, ভালো পারতেছো, এভাবেই হবে, প্রস্তুতি ভালো আছে মোটামুটি, নিরাশ হওয়া যাবে না। এবার বলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলো? প্রশ্ন নম্বর 11, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে, কার বর্ণ বলে, কার চিহ্ন বলে? এই কারে তোমরা চড়তেও পারবা না, ঘুরতেও পারবা না, বোঝো নাই? এই একটা মাত্র কার, ওই যে বলে না পৃথিবীতে এমন একটা কার আছে যেই কারে তেল তোলা লাগে না, যেই কারে চড়া যায় না, যেই কার ড্রাইভ করা যায় না, সেই কারই হচ্ছে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এখন বলো এটার উত্তর কি হবে? 11 নম্বর প্রশ্নের উত্তর ঘ, নিলয় খান ক, নিলয় খান খ। এ নিলয়, সবগুলো দিলে তো সবই হয়ে যাবে, ক খ সব জায়গায় যদি বলো। রাজ বি, আলিফ জামান এ। এই তো ধরা খাইছো, ধরা খাওয়ার জন্য প্রশ্ন করছে। রূপকথার গল্প এ, আবিদা ফারহানা ঘ, শহর সরকার বি, নুসরাত জাহান নিপা, নুসরাত জাহান নিপা ঘ, জেবা এ। দেখো উত্তর হবে হচ্ছে সবগুলোই, এটাই প্রশ্ন। সেটা হলো দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এটা তো তোমরা জানো, কিন্তু এই কারের অপর নাম হচ্ছে কার বর্ণ। তাহলে কার বর্ণ 10টা, কারও 10টা, কার চিহ্ন 10টা। তাহলে মনে রাখবা একই জিনিস, তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর কারের বিকল্প বা বিপরীত নাম হচ্ছে কার বর্ণ বা কার চিহ্ন। তার মানে উত্তর হবে সবগুলোই। দেখছো? তার মানে দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কারও বলা যায়, কার বর্ণ বলা যায়, কার চিহ্ন বলা যায়। আর তোমরা জানো কার বর্ণ কয়টা? কার বর্ণ হচ্ছে 10টা। বুঝা গেছে? কার কার নাই, অ এর কার নাই, এই জন্য এটাকে কি বর্ণ বলা হয়? এটাকে বলা হয় নীলিন বর্ণ, লীন বর্ণ বা বিলীন বর্ণ। ওকে, অনেকে ভুল করতেছো, ভুল করা যাবে না। এবার দেখো নিচের কোনটি ব্যাকরণে নীলিন বর্ণ বলা হয়? ওইটাই দেখো, নিচের কোনটিকে ব্যাকরণে নীলিন বর্ণ বলা হয়? দেখো নি, নি মানে হচ্ছে নাই, লিন মানে হচ্ছে রূপ, যার কোনো সংক্ষিপ্ত রূপ নাই, যার কোনো সংক্ষিপ্ত রূপ নাই তাকে বলা হচ্ছে নীলিন বর্ণ। তোমরা চাইলে এটাকে বিলীন বর্ণ বলতে পারো, লীন বর্ণ বলা হয়। তাহলে বাংলা ব্যাকরণে নীলিন বর্ণ বা বিলীন বর্ণের সংখ্যা কয়টি? নীলিন বর্ণ বা বিলীন বর্ণের সংখ্যা হচ্ছে একটি। এখন বলো কোনটা, কোনটা বাংলা ব্যাকরণে নীলিন বর্ণ বলা হয়? 12 নম্বরের বি, 12 নম্বরের বি, 12 নম্বরের বি। গুড গুড, এটা যদি কেউ না পারো রে, এখান থেকে মাথায় মোবাইল পাক মারবো। গুড, 12-র উত্তর আগেই দিয়ে দিচ্ছেন। জি নিলয় জি, ধন্যবাদ। তাহলে উত্তর হবে অ, অ কি নীলিন বর্ণ, এটার কি নাই? কার নাই। কিন্তু এই ভদ্রলোক ইবলিশ শয়তানের মতো কি করে? ব্যঞ্জন বর্ণের মধ্যে লুকিয়ে থাকে। তোমরা যখনই বলছো ক, দেখো এরপরে অ আছে, এবং এই বর্ণটা দুটি বর্ণের ধ্বনিতে উচ্চারণ হয়, একটা নিজের আর একটা হলো ও এর। তোমরা পড়ছো, যখন প্র্যাকটিস করাবো, নিজের ধ্বনিতে উচ্চারণ হলে সেটাকে বলা হচ্ছে বিবৃত, আর যখন ও এর ধ্বনিতে উচ্চারণ হয় সেটা হলো সংবৃত। সংবৃত মানে হচ্ছে সংকুচিত। দেখো যখনই বলছো ও, তোমাদের দুটি ঠোঁট ছোট হয়ে আসতেছে, আর যখন বলছো অ, ঠোঁটটা একটু প্রসার থাকতেছে। বুঝছো? তাহলে দেখো আমরা পরেরটাতে যাচ্ছি। পরের প্রশ্ন, বুঝবা উত্তর দিবা। প্রশ্নটা দেখি, সবার উত্তর চাই। বাংলা ব্যাকরণে স্বরবর্ণের অংশমাত্রা বর্ণ কয়টা? অংশমাত্রা বর্ণ কয়টা? সারা জীবন পড়ে আসছো কি? সারা জীবন পড়ে আসছো মাত্রাহীন, অর্ধমাত্রা আর পূর্ণমাত্রা। এখন তোমাদের আমি দিছি অংশমাত্রা। এখন বের করো মাত্রাহীন, পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রার কার সমার্থক শব্দ এটা, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবা। এই জন্য তোমাদেরকে দিছি, কারণ আমরা মাত্রাহীন, অর্ধমাত্রার, পূর্ণমাত্রা পরে অভ্যস্ত। কিন্তু এই যে মাত্রাহীনের অপর নাম যে শূন্য মাত্রা, এটা অনেকে তোমরা জানো না, যখন জানবা এই জন্য তোমাদেরকে দেওয়া। বলো 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর বলো। 13-র গ, 13-র গ, নীরব হাসান মিম, 13-র গ।
উম, নীরব হাসান মিম, পরিবর্তনের পথে 32টি। এ আবার কে পরিবর্তনের পথে? আমার পরিবর্তনের পথে আপনি কিন্তু আপনি তো পরিবর্তন হইতে পারেন নাই। আপনি বলেন অংশ মাত্রা, আপনারে চাইছে স্বরবর্ণ, এটাই আপনাদের সমস্যা। ওই সারা জীবন মুখস্থ করছেন যে মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টা। পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টা। এখন কার কয়টা সেটা জানেন না। আরে ভাই, এটাই জানতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই 10-এর মধ্যে 10 তো একাই না, তার মধ্যে এখান থেকে স্বরবর্ণ থেকে আসছে 4টা, ওই যে লাস্টের ওই, ও, ও, ওই, এ, ওই 4টা। তারপরে দেখো এখান থেকে আসছে কয়টা? স্বরবর্ণ থেকে আসছে 1টা, আর এখান থেকে আসছে স্বরবর্ণ থেকে আসছে কয়টা? 6টা। বুঝছো? আর এখানে বাদবাকি গুলো দেখো, এই যে 10টা যে মিলাইছে, তাহলে ব্যঞ্জন বর্ণে আছে 6টা, এখানে আছে 7টা, আর এখানে আছে 26টা। এটা আপনারা বুঝতে হবে, এটা আমরা বুঝি না। বুঝে গেছে? এই জন্য দেখো বাংলা ব্যাকরণে স্বরবর্ণের অংশমাত্রা। সো মনে রাখবা, এই যে আপনি যেটাকে অর্ধমাত্রা বলছেন, এই অর্ধমাত্রার অপর নাম হচ্ছে অংশমাত্রা। অংশমাত্রা বুঝে গেছে? যদিও কলকাতা ব্যাকরণে এই যে আমরা রি কে বলছি, এই যে রি, এই রির কিন্তু এই মাত্রা নাই, কিন্তু আমাদের ব্যাকরণে রির পিছনে অল্প একটু আছে, এই জন্য এটাকেই সাধারণত অর্ধমাত্রা বলা হয়। তাহলে অর্ধমাত্রা বর্ণ হবে কয়টা? অর্ধমাত্রা বর্ণ হবে বা অংশমাত্রা বর্ণ হবে একটা। কার বলছে? স্বরবর্ণের। কিন্তু যদি মোট বলতো বাংলা ব্যাকরণে মোট অংশমাত্রা বর্ণ কয়টা, তাহলে উত্তর হয়ে যেত 8টা। কয়টা হইতো? তখন উত্তর হয়ে যেত 8টা। বুঝছো? গুড রি, গুড গুড গুড। সুমাইয়া ইয়াসমিন লাবণী কি উত্তর দিচ্ছে না? ওকে, পরেরটা দেখো, নিচের কোনটি রস্য স্বরের উদাহরণ? নিচের কোনটি রস্য স্বরের উদাহরণ? তাহলে তোমরা জানো উচ্চারণের দিক দিয়ে আমাদের স্বরবর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা, একটা হলো রস্য স্বর আর একটা দীর্ঘ স্বর। রস্য মানে কি? যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। এবং আমাদের বাংলা ব্যাকরণে রস্য স্বরের সংখ্যা কয়টি? রস্য স্বরের সংখ্যা হচ্ছে 4টি। রস্য স্বরের সংখ্যা কয়টি? 4টি। এখন বলো এগুলোর মধ্যে কোনটি রস্য স্বর? কোনটি রস্য স্বর? মারুফ হুসাইন, প্রশ্নটা আমার হইছে ভাই, ধন্যবাদ মারুফ। একটা মিলে হবে না সব। 14 গ, 14 গ, 14 গ, 14 গ। রেলাই খান 14 ঘ। শাহজাদ রাজ 14 সি। রেলাই খান ঘ। আবিদা ফারহানা ক। পরিবর্তনের পথে আমার ঘ। জান্নাত ঘ। রূপকথার গল্প গ। যারা ক খ গ দিছ তাদের কারো হয়নি, উত্তর হবে ঘ। মনে রাখবা যখনই তোমাদের হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর বের করতে বলবে তখন তোমরা বর্ণগুলোকে আগে লিখবা, তাহলে তোমাদের খুব ইজি হবে। দেখো অ আ, তারপর দেখো হ্রস্ব ই, তারপরে হচ্ছে দীর্ঘ ই, তারপরে কি বলতো, তারপরে হচ্ছে দীর্ঘ ই, তারপরে হচ্ছে হ্রস্ব উ, দীর্ঘ উ। দেখো তারপর আমাদের আছে হচ্ছে রি, তারপরে এ, ওই, ও, ও। এগুলো হচ্ছে কি? হ্রস্বস্বর, সরি এগুলো হচ্ছে স্বরবর্ণ। এগুলোর মধ্যে থেকে আমাদের হ্রস্বস্বর কয়টা? হ্রস্বস্বর আমাদের হচ্ছে 4টা। যে স্বরবর্ণগুলো উচ্চারণের সময় কম সময় গ্রহণ করে তাদেরকে আমরা বলি হ্রস্বস্বর। আর দ্বিতীয় আমাদের যেটা আছে সেটাকে আমরা বলি দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টি? দীর্ঘস্বর আমাদের হচ্ছে 60টি। দীর্ঘস্বর আমাদের হচ্ছে 60টি। সো সবাই কিন্তু এটা বুঝো, বাট যখন পরীক্ষায় আসে অনেকে বুঝতে পারো না। মনে রাখবা এই দেখো উচ্চারণের স্থান অনুযায়ী প্রথমে কে রয়েছে? হ্রস্বস্বর, এই জন্য প্রথমটা হবে হ্রস্বস্বর। প্রথমটা কি হবে? হ্রস্বস্বর। আর দেখো উচ্চারণের স্থান অনুযায়ী দ্বিতীয় রয়েছে কি? দীর্ঘস্বর, এই জন্য দ্বিতীয়টা হবে দীর্ঘস্বর। এই জন্য মনে রাখবা হ্রস্বস্বর বের করার সময় প্রথমটা ধরবা, পরেরটা বাদ দিয়ে পরেরটা ধরবা। তারপরে দেখো পরেরটা বাদ দিয়ে পরেরটা ধরবা, তারপরে পরেরটা বাদ দিয়ে পরেরটা ধরবা। তার মানে আমার হ্রস্বস্বর হচ্ছে অ, রস্বী, রস্যু এবং রি। তার মানে এই 4টা হচ্ছে আমার হ্রস্বস্বর। তাহলে কোথায় আছে দেখো, এই যে
আর বাকি যে 7টা আছে এটার নাম হলো দীর্ঘস্বর। বুঝছো? তার মানে হ্রস্বস্বর দীর্ঘস্বর আসলে জাস্ট ইমাজিন করবা স্বরবর্ণগুলো, তারপর একটা ধরবা একটা ছাড়বা, একটা ধরবা একটা ছাড়বা। প্রেমিকারে আবার না, বুঝছো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আবার না, জাস্ট বর্ণগুলোকে, স্বরবর্ণগুলোরে ধরবা একটা করে ছাড়বা। ওকে, তাহলে দেখো পরেরটা এটা। এবার দেখো আমরা পরেরটা চলে যাই। 15 নম্বর গুরুত্বপূর্ণ। দাও শব্দের ও কোন স্বরের উদাহরণ? দাও শব্দের ওটা কোন স্বরের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো আমরা হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর পাইলাম, এছাড়াও আমাদের কিন্তু একটা আছে অর্ধস্বর। আমাদের কি একটা আছে? অর্ধস্বর। অর্ধস্বর। আবার অর্ধস্বর কয়টা? অর্ধস্বর হচ্ছে তোমরা জানো, অর্ধস্বর হচ্ছে 4টা। আমরা যেটাকে ইংরেজিতে সেমি ভয়েল বলি, এটাই হচ্ছে অর্ধস্বর। তাহলে অর্ধস্বরের মধ্যে কি কি আছে? অর্ধস্বরের মধ্যে যেটা আছে সেটা হলো রস্বই, তারপর কি আছে? তারপর হচ্ছে রস্যু, তারপর কি আছে? এ, তারপর আছে হলো ও। এগুলো হ্রস্বস্বর। এবং মনে রাখবা অর্ধস্বর, অর্ধস্বরে অবশ্যই একটা হর্ষ চিহ্ন হবে, মাস্ট হর্ষ চিহ্ন হবে, এই হর্ষ চিহ্ন থাকতে হবে। তো এখন দেখো হর্ষ চিহ্ন নাই, বাট শব্দের মধ্যে দিছে। মনে রাখবা শব্দের মধ্যে থেকে দিলে এটা অর্ধস্বর হইতে পারে, দীর্ঘস্বর হইতে পারে, হ্রস্বস্বর হইতে পারে। প্রথমে দেখো এটা তো তোমার কখনো হ্রস্বস্বর হবে না। দেখো যৌগিক স্বর, যৌগিক স্বর হতে গেলে কি লাগবে? পাশাপাশি 2টা স্বর লাগবে। এখানে কয়টা স্বর আছে বলো তো? একে ভাঙলে কয়টা পাবা? একটাই পাবা। তার মানে এটা হবে না। এখন দেখো এই 2টার মধ্যে হবে। 15 ক, 15 ক, 15 খ, রিফাত আলী 15 খ। হ্রস্বস্বর হবে না। হ্রস্বস্বর কেমনে হয় রিফাত? হ্রস্বস্বরের তো কোনো সুযোগই নাই। তাহলে দেখো যৌগিক স্বরও হবে না। যৌগিক স্বর মানে পাশাপাশি 2টি স্বর একটি স্বরে পরিণত হলে তার নাম হলো যৌগিক স্বর। হ্যাঁ, এখানে যৌগিক স্বর আছে। যদি আমি বলতাম দেখো এখানকার মধ্যে এই যে আও, দেখো এটাকে যদি আমরা ভাঙি, এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? দ, তারপরে দেখো আ, তারপরে দেখো ও। তাহলে দেখো পাশাপাশি 2টি স্বর একটি স্বরে পরিণত হচ্ছে, এটা যৌগিক স্বর। কিন্তু দেখো আমি কিন্তু বলি না আও কোন ধরনের স্বর। যদি হতো তাহলে যৌগিক স্বর হতো, বাট দেখো আমি শুধুমাত্র কেবল ওকে চাইছি। তার মানে ওকে চাওয়ার জন্য দেখো এটা কি হবে? এটা দীর্ঘস্বর হবে না অর্ধস্বর হবে? তাহলে দীর্ঘস্বর হবে না অর্ধস্বর হবে? এখনো পাই নাই। 15 ক, 15 ক, নীরব হাসান মিম 15 গ। জি নীরব, তোমার ভাই আমার ভাই বিপ্লব ভাই। হ্যাঁ চলেন এগিয়ে যাই। ওকে, তাহলে মনে রাখবা এই কথাটা, মনে রাখবা যখনই দেখবা যে এই যে 4জন, এই 4জন কোন একটা শব্দের মধ্যে, এই 4জন ভদ্রলোকের আগে আরেকটা স্বরধ্বনি আছে, আরেকটা স্বরধ্বনি আছে। এই 4টা ভদ্রলোকের আগে যদি দেখো আরেকটা স্বরধ্বনি আছে, তখন এই স্বরধ্বনিটা যদি এককভাবে চাই তাহলে এটা অলওয়েজ উত্তর হবে অর্ধস্বর। কি উত্তর হবে? অর্ধস্বর। তাহলে এখন দেখো, দেখো এই দুটাকে যদি চাই, বুঝো, এই দুটারে যদি চাই, এটার এবং এটা, এটা যদি চাই তাহলে হবে তোমার কি? যৌগিক স্বর। যদি 2টাকে বলে তাহলে হবে যৌগিক স্বর। যৌগিক স্বর, বুঝো? যদি 2টারে বলে তাহলে কি হবে? যৌগিক স্বর। কিন্তু যখন একটাকে বলবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে অর্ধস্বর। তাহলে দেখো এই 4টার আগে আরেকটা স্বরধ্বনি আছে না নাই? দেখো হ্যাঁ, এই যে একটা স্বরধ্বনি আছে, তাহলে ওটা কোথায় আছে দেখো তো? এই 4টার মধ্যে তো আছে, এই যে। তার মানে এটা তোমার হয়ে যাবে অর্ধস্বর। এখন অনেকে চিন্তা করতে পারো দীর্ঘস্বর তো হয়, কিন্তু দেখো এখানে দীর্ঘস্বরে নাই, এটা কিন্তু অল্প সাউন্ড হচ্ছে। দেখো আমি যখন তোমাদের বলবো দেখো ইলিশ, দেখো ইলিশ, ইলিশ, দেখো এখানকার উচ্চারণটা দেখো। আর আমি যখন তোমাদেরকে বলবো মই, এখানকার উচ্চারণ দেখো, দেখো এটার থেকে এটা কম সময় উচ্চারণ হচ্ছে। তার মানে এখানকার এটা হলো অর্ধস্বর। তুমি এটাকে ভাঙো, দেখো এখানে ভাঙলে কি পাবা? ম প্লাস অ প্লাস রস্বই। তাহলে দেখো রস্বই কি 4টার মধ্যে আছে? হ্যাঁ। তার আগে দেখো তো একটা অর্ধ স্বরধ্বনি আছে। হ্যাঁ, তার মানে এখানকার এটা হলো অর্ধস্বর। এটা অনেকে বুঝতে পারে না, এটার উত্তর হবে অর্ধস্বর। এটার উত্তর হবে অর্ধস্বর, মাথায় রাখবা। অর্ধস্বর হচ্ছে কয়টা? অর্ধস্বর হচ্ছে 4টা। ওকে, পরেরটা বলো, নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ নয়? নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ নয়? মৌলিক স্বরবর্ণ নয়, এটা দেখি, এটা সবার থেকে বুঝো। নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ নয়? মৌলিক স্বরবর্ণ নয়, মৌলিক স্বরবর্ণ নয়, বুঝো। নিচের কোনটি মৌলিক স্বরবর্ণ নয়?
16 নম্বর বুঝেছি গুড ক নীরব 16 ক 16 ক 16 ক 16 ও এই 16 ও কেমনে হয় সুদর্শন ও তো অপশনে নাই ও ঘ মানে ঘ বলছো ওকে আবিদা এ রাজ এ জেবা এ রূপকথার গল্প এ বাঁধন এ গুড তার মানে এর উত্তর হবে অ দেখো মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি 7টা মৌলিক স্বরধ্বনি 7টা কিন্তু আমি চাইছি কি দেখো মৌলিক স্বরবর্ণ এখন দেখো এই মৌলিক যে স্বরধ্বনি 7টা আছে কি কি বলতো অ আ এ ই উ এ ও এই যে মৌলিক 7টা স্বরধ্বনি আছে এগুলো সবগুলোই ধ্বনি কিন্তু বলতো এগুলোর মধ্যে আমরা এটাকে কি কখনো লিখি এটাকে আমরা লিখিতভাবে প্রকাশ করি না তাহলে যেটা লিখিতভাবে প্রকাশ করা যাবে না সেটা কোন দুঃখে ধ্বনি হবে তার মানে এটা বাদ এবং এই ধ্বনিটা তোমরা তো জানো এটা কে আবিষ্কার করছে মোহাম্মদ আব্দুল হাই ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই 1974 সালে এই ধ্বনিটা আবিষ্কার করেন বুঝে গেছে তার মানে উত্তর হবে ক মৌলিক স্বরবর্ণ এবং তোমরা জানো কি না মৌলিক স্বরবর্ণ কিন্তু কয়টা মৌলিক স্বরবর্ণ 6টা আর মৌলিক স্বরধ্বনি 7টা মৌলিক স্বরধ্বনি 7টা বাট মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা গুড অনেকে উত্তর দিচ্ছ এবারে দেখো 17 নম্বরটা নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি বুঝো নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি বুঝছো দেখো আমরা যখন এই মৌলিক 7টা স্বরধ্বনিকে উচ্চারণ করি তখন আমাদের জিভটা অনেক সময় উঁচুতে থাকে নিচুতে থাকে আমাদের ঠোঁট দুইটা অনেক সময় গোলাকৃতি হয় প্রশস্ত হয় বুঝা গেছে অনেক সময় সামনে আগে চলে যায় এটার উপর বেস করে আমাদের এই স্বরধ্বনিগুলিকে 4 ভাগে ভাগ করা হয় বুঝা গেছে তার মধ্যে দেখো প্রথমে আমাদের কি থাকে প্রথমে আমাদের এখানে থাকে হলো রস্বই এখানে কি থাকে এখানে থাকে রস্যু তারপর এখানে থাকে হচ্ছে এ এই ছকটা তোমাকে ও তারপর কি বলতো এ তারপরে হচ্ছে অ তারপরে হলো আ বুঝে গেছে তো দেখো তোমরা যখন দেখবা এই যে বর্ণগুলোকে তোমরা যখন উচ্চারণ করবা তখন দেখবা এটা উচ্চারণ করার সময় জিভটা তোমার একবারে উঁচুতে থাকবে তারপর একটু নিচে নামবে তারপর একটু নিচে নামবে তারপর একটু নিচে নামবে যেহেতু এটা উঁচুতে থাকে এই জন্য এটাকে বলা হয় উচ্চ আর এটাকে বলা হয় উচ্চ মধ্য এটাকে বলা হয় নিম্ন মধ্য আর এটাকে বলা হয় তোমরা জানো নিম্ন দেখো আমি যখন বলছি দেখো ই দেখো আমার জিভের দিকে তাকাও ই ই ই এ এ আ দেখছো জিভটা আস্তে আস্তে উঁচু থেকে নিচুতে আসছে এই জন্য এটার নাম হলো উচ্চ এটার নাম হলো উচ্চ মধ্য এটার নাম হলো নিম্ন মধ্য এটার নাম হচ্ছে নিম্ন এবার দেখো আমরা যখন আকে বলবো আমাদের ঠোঁট দুইটা সবচেয়ে বেশি প্রসারিত হবে এই জন্য ঠোঁটের আকৃতি অনুযায়ী এই স্বরধ্বনিগুলিকে 4 ভাগে ভাগ করা হয় একটা হলো বিবৃত অর্ধবিবৃত অর্ধসংবৃত সংবৃত আর জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয় উচ্চ মধ্য দেখো আমি যখন বলছি আ দেখো আমার ঠোঁটটা সবচেয়ে আ তারপর দেখো আমি যখন এটা আ অ ও উ দেখছো ঠোঁটগুলো আস্তে আস্তে সরু হয়ে আসতেছে এই জন্য বিবৃত মানে প্রসারিত আবার দেখো আমাদের এই স্বরবর্ণগুলো অগ্র পশ্চাৎ অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয় এটাকে বলা হয় কেন্দ্রীয় কারণ এর উচ্চারণের সময় জিভটা আমাদের কেন্দ্রীয়তে থাকে আর এগুলো উচ্চারণের সময় জিভটা আমাদের সামনের দিকে চলে যায় এই জন্য এগুলোকে সম্মুখ আর এটা বলার সময় জিভটা আমাদের পিছনের দিকে চলে যায় এই জন্য এগুলোকে বলা হয় পশ্চাৎ তাহলে জিভের অগ্র পশ্চাৎ অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার সম্মুখ এই যেগুলো সম্মুখ এগুলো পশ্চাৎ এটা হলো কেন্দ্রীয় ঠোঁটের আকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয় এটাকে বলা হয় বিবৃত আ এই দুটা হলো অর্ধবিবৃত এই দুটা হলো অর্ধসংবৃত আর এটা হলো সংবৃত দেখো এখানে গিয়ে সবচেয়ে তোমার ঠোঁটটা ছোট হয়ে হবে তার চেয়ে এখানে একটু কম ঠোঁট হবে তার চেয়ে এখানে সবচেয়ে বেশি দেখবা এটা বেশি প্রসার হয়ে থাকে তুমি উচ্চারণ করে দেখো তাহলে কি বলছে দেখো নিচের কোনটি উচ্চ মধ্য তাহলে উচ্চ মধ্য এবার বলো কি বলছে সম্মুখ তাহলে সম্মুখ হলে এই যে এটাকে তোমাকে গ্রহণ করতে হবে এটা সম্মুখ আর এটা হলো পশ্চাৎ বুঝো
তাহলে সম্মুখ, তাহলে দেখো উচ্চ মধ্য, তার মানে উত্তর হবে এ। এ কোথায় আছে? এই দেখো এ কোথায় আছে দেখি এখন কে উত্তর দিছে। সূত্র রিফাত আলী, ঠিক আছে। হ্যাঁ, নীরব হাসান মিম, হ্যাঁ রেকর্ড থাকবে, তবে ডিলিট হয়ে যাবে 1 মাসের মধ্যেই। তারপরে কুরতাউল কেয়া গ, নুসরাত জাহান নিপা গ, শ্যামল শীল গ। গুড, ধন্যবাদ। এই তো বুঝছো, এটা মনে রাখবা, আমি যেভাবে বলছি এভাবে মনে রাখবা, তাহলে তোমাদের কাজে দিবে। ওকে, 18 নম্বর, নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? এটা বলবো না, এটা সবাই বলো। নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? নিম্ন বিবৃত, তাহলে দেখো নিম্ন এবং বিবৃত সবাই তো পারবা। একবার সবার নিচে কে আছে? এই যে দেখো সরিয়া। এবং বিবৃত দেখো এই বর্ণগুলোর মধ্যে সবচেয়ে বেশি আ আ, তাহলে এটার উত্তর হবে গ। বুঝছো? এটা তো পারবা। পরে দেখি আছে নাকি। হ্যাঁ, এটা বলো, এটা সবার থেকে উত্তর চাই, এটা সবার থেকে উত্তর চাই। অ, অ সম্পর্কে কোনটি তথ্যটি অসত্য? দেখো প্রশ্ন বুঝবা, এটি নিম্ন মধ্য স্বরধ্বনি, এটি নিম্ন মধ্য স্বরধ্বনি। ওকে, এটা নিম্ন মধ্য স্বরধ্বনিতে আছে না? অ আছে। এটি সংবৃত এবং বিবৃত উচ্চারণ রূপ আছে। হ্যাঁ, এটা তো সংবৃত হতে পারে, বিবৃত হতে পারে, তোমরা তো জানো। অ যখন অ এর মতো হয় সেটা হলো বিবৃত, আর যখন ও এর মতো হয় সেটা সংবৃত। এটি একটি সম্মুখ স্বরধ্বনি। তাহলে বলতো অ কি সম্মুখ স্বরধ্বনি? না, এটি পশ্চাৎ স্বরধ্বনি। এটি একটি পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে দেখো আমরা দেখছিলাম, মনে আছে? তাহলে দেখো এটা কি হবে? এটার উত্তর হবে এটি একটি সম্মুখ স্বরধ্বনি। এটা ভুল, এটা ভুল। সম্মুখ স্বরধ্বনি এটা না, এর আগেরটা। এই যে এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি আর উনি হচ্ছেন পশ্চাৎ স্বরধ্বনি। তার মানে কোনটি অসত্য? সি, 19-এর সি, 19-এর সি। গুড 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 গুড, ধন্যবাদ। এই তো গুড, এই তো বুঝছো। পারো না কেন? এইভাবে প্রশ্ন করলে এটা উত্তর দাও। নিচের কোনটি দ্বিস্বর বা যৌগিক স্বর রয়েছে? নিচের কোনটিতে দ্বিস্বর বা যৌগিক স্বর রয়েছে? তোমরা জানো দ্বিস্বর বা যৌগিক স্বর কয়টা? বাংলা ভাষায় দ্বিস্বর বা যৌগিক স্বর হচ্ছে 25টা। পাশাপাশি দুটি স্বর যখন একটি স্বরে পরিণত হয় তার নামই হচ্ছে যৌগিক স্বর। বুঝে গেছে আমার কথাটা? এই যৌগিক স্বরের অপর নাম কি বলতো? দ্বিস্বর। কেন? কারণ দুটি স্বর একত্রিত হয়। এর অপর নাম কিন্তু সন্ধ্যা অক্ষর। কেন সন্ধ্যা অক্ষর? কারণ দেখবা সন্ধ্যার দিকে দুটি একটু অন্ধকারও থাকে, একটু আলো থাকে। এর নাম হচ্ছে দেখো সন্ধিস্বর। সন্ধিতে কি হয়? দুটি ধ্বনি বা বর্ণের মিলন হয়। এই জন্য যৌগিক স্বরের অপর নাম দ্বিস্বর, সন্ধিস্বর, যুগ্মস্বর। যুগ্ম মানে কি? জোড়া। সন্ধি এইটাতে কি থাকে? দুটি জোড়া থাকে। তাহলে দেখো এটাকে তোমরা ভাঙো না, এটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা এটা বলো। 20 নম্বরটা তোমরা বলো। 20 নম্বরের ঘ, নুসরাত জাহান নিপা 20-এর ঘ, পাল্লা। নুসরাত, বুঝতে হবে দ্বিস্বর বা যৌগিক স্বর দুটি স্বরধ্বনি থাকবে, দুটি ব্যঞ্জন ধ্বনি না। এখানে তো দুটি ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে কেন এটা নিচ্ছ? যৌগিক স্বর বা দ্বিস্বর দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকবে। তাহলে দেখো তুমি এটাকে ভাঙো, দেখো এখানে ভাঙো, তার মানে কিছু নাই, মানে দেখো ক হস, তাহলে এর সাথে কি আছে? অ আছে। তারপর দেখো কি আছে? ল আছে। তারপর দেখো কি আছে? ই আছে। তাহলে এখন বলো তো পাশাপাশি দুটি স্বরধ্বনি আছে না? তার মানে এটা উত্তর হবে না। এবার দেখো তো নৌকা, তাহলে নৌকাকে ভাঙো তো, তাহলে কি হবে? দেখো তো নৌকাকে ভাঙলে কি হচ্ছে? এ দেখো এখানে কি আছে? এখানে আছে তোমার হচ্ছে ও, ও আছে না? ও মানে কি? ও মানে হচ্ছে ও প্লাস রস্যু। তাহলে বলো তো দুইটা আছে কিনা? বা তুমি যখন এটার উচ্চারণ করবা তখন কি করবা? এটার উচ্চারণটা করে নাও। এই নৌকার উচ্চারণ কি হবে? দেখো নৌকা। তাহলে এখন তুমি এটাকে ভাঙো, ভাঙলে কি হবে? দেখো ন হস, তারপর দেখো ওকার, তারপর দেখো রস্যু, তারপর দেখো ক, তারপর দেখো আ। তাহলে দেখো তো পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে না নাই? পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকার জন্যই এটি হবে উত্তর। তাহলে এটি হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর। মনে রাখবা পাশাপাশি দুইটি স্বরধ্বনি হয়ে একটি নতুন স্বরের সৃষ্টি হলে তার নাম হলো যৌগিক স্বর। আর বাংলা ভাষায় এরা 25 ভাবে গঠন হতে পারে, এটার নাম হলো যৌগিক স্বর। ধান ভাঙো, দেখো এখানে কি আছে? ধ হস, তারপর দেখো সরিয়া, তারপর দেখো দন্তন্য, তারপর কি অ। যদি তুমি ধরো যদিও নাই, তাহলে তারপরে তো পাশাপাশি হচ্ছে না, পাল্লাতে তো হবেই না। তার মানে উত্তর হবে কি? খ হবে কি? হ্যাঁ খ হবে। জি জি খ হবে। কারণ যৌগিক স্বর, এই দেখো ওই, ওইকে ভাঙলে তোমরা কি পাবা? ও প্লাস রস্যই। তাহলে বলো তো দুটি স্বর হলো কিনা? ওকে ভাঙলে কি পাবা? ও প্লাস
রস্যু। তাহলে বলো তো দুটি স্বর হইলো কিনা? এই দুইটা বর্ণ যেখানেই থাকবে তুমি মনে রাখবে এটা যৌগিক স্বর, আর অন্যগুলো যদি থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে। বুঝা গেছে? তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে অন্তস্তীয়। মনে রাখবা অন্তস্তীয় একটা কিন্তু যৌগিক স্বর, কিন্তু এটা অনেকে বুঝতে পারো না, এটা এর মতো ধ্বনি দেয়। যেমন যদি বলি মায়া, আমি যদি বলি কি মায়া, এখন যদি বলি মায়া শব্দে কি স্বর দ্বিস্বর আছে? হ্যাঁ আছে, দেখো এই যে আ, এই যে আ, মানে এখানে কিন্তু আছে, বাট এটা অনেকে বুঝতে পারে না, জাস্ট অন্ত্যেষ্টিয় অটা তোমাদের সমস্যা হয়। তো ক্লিয়ার করলাম, দেখো তাহলে উত্তর হবে কিন্তু নৌকা। এবার বলো, খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণে, দেখো বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি মোট কতটি? বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি মোট কতটি? বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি মোট কতটি? উত্তর দাও। 7টি, 25টি, 2টি, কোনোটি না। এটার উত্তর চাই 21 নম্বর। এটার উত্তর সবাই দিবা 21 নম্বর। এটার উত্তর দাও সবাই 21 নম্বর। একুশ নম্বর উত্তর দাও। 21 নম্বরের উত্তর সবার থেকে চাই। 21 বি, 21 বি, 21 বি, 21 বি, 2টি, সুদর্শন, শাহনাজ রাজ, হবে সুদর্শন, আস্তে আস্তে চেষ্টা করো, গুচ্ছের জন্য একটা ভালো প্রিপারেশন হয়। নিলয় খান, নিলয়, ইংরেজি আমাদের জাফরুল ভাই বস, গুড। গ, 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 বি, বি, নুসরাত জাহান নিপা, অনেকে গ দিছো, অনেকে বি দিছো, বুঝছো? দেখো বুঝো, মনে রাখবা যখনই বলবে বাংলা ভাষায়, কি বলবে বলো তো? যখনই কেউ তোমাকে বলবে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কতটি, তাহলে সুন্দর করে উত্তর দিবা 25টি বাংলা ভাষায়। কিন্তু বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনি আছে হলো 2টা। কোনটা কোনটা? এই যে একটা হলো ওই, আর একটা হলো ও। কেন? কারণ এই দুটাকে তুমি ভাঙলে পাশাপাশি দুটি স্বর পাবা। এখানে ভাঙলে পাচ্ছ ও প্লাস রস্বই, একে ভাঙলে পাচ্ছ ও প্লাস রস্য। বুঝে গেছে আমার কথাটা? ও প্লাস রস্য। তাহলে মনে রাখবা যখনই তোমাকে বলবে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি, তাহলে উত্তর দিবা 25টি। কিন্তু যখন বলবে বাংলা ব্যাকরণে, তাহলে উত্তর হবে 2টি। উত্তর হবে 2টি। এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং আমি তোমাদের বলছি এখান থেকে গুচ্ছতে মিনিমাম ইনশাল্লাহ তোমরা 2 থেকে 3টা পাবা। আমি সবগুলোই দেখছি এবং বিশ্লেষণও করছি, আল্লাহ রহমত এখান থেকে খুব ভালো পাবা। গুড। মারুফ হোসেন, যৌগিক স্বরধ্বনি 2টি, গুড গুড গুড। সুদর্শন সি, গুড গুড। সবাই সরি, 21-এর গ হবে, গুড 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 গুড, ধন্যবাদ, পারছো। পরেরটা যাও, এটা বলো, এটা সবার চাই। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা দেখো আমি কি বলছি। বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের শূন্য মাত্রা মানে হলো মাত্রাহীন, পূর্ণ মাত্রা এটা তো বুঝোই, তারপরে হলো অর্ধমাত্রা বর্ণ যথাক্রমে। বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের শূন্য মাত্রা, পূর্ণ মাত্রা ও অর্ধমাত্রা বর্ণ যথাক্রমে। দাও উত্তর দাও। তাহলে কি হবে? 10, 8, 32, 4, 1, 6, 6, 7, 26, 5, 8, 26। বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের শূন্য মাত্রা মানে মাত্রা নাই, পূর্ণ মাত্রা আর অর্ধমাত্রা। তাহলে বলো শূন্য মাত্রা মানে মাত্রাহীন, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা। একটু প্রশ্নটা উলট পালট আছে, বাট বুঝে নাও, বুঝে নাও কোনটা হবে। 22 গ, 22 গ, 22 ক, 22 গ। নিলয় খান 22 ক কেন দিছ? ক হবে না, বুঝো। এই তো তোমাদের প্রবলেমটা, এটা তোমরা স্বর বর্ণের চাইছে না ব্যঞ্জন বর্ণের চাইছে এটা বুঝো না। তোমাদের যে কি বলি, তোমরা দেখো যখনই দেখবা যে যে মাত্রা, হ্যাঁ এই মাত্রার মধ্যে থেকে তোমাদের কি হইছে,
মাত্রার মধ্যে থেকে এখানে রয়েছে কি মাত্রাহীন, মাত্রাহীন বুঝো। তারপরে রয়েছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা বুঝাইলাম, আর এটা হলো পূর্ণ মাত্রা। তো মাত্রাহীনকে আবার শূন্য মাত্রা বলা যায়, অর্ধমাত্রাকে আবার অংশ মাত্রাও বলা যায়। সো দেখো এর মধ্যে থেকে তোমাদের টোটালটা তোমাদেরকে মনে রাখতে হবে। স্বরবর্ণ, স্বরবর্ণের মাত্রাহীন সংখ্যা হচ্ছে তোমার টোটাল আছে হচ্ছে 4টা, অর্ধমাত্রা আছে 1টা, পূর্ণ মাত্রা আছে 6টা। দেখো 6 আর 1 7, 7 আর 4 11টা। আর তুমি যদি ব্যঞ্জন বর্ণ ধরো, ব্যঞ্জন বর্ণ ধরো, তাহলে দেখো এখানে হবে তোমার 6টা, এখানে হবে কয়টা, এখানে হবে 7টা, এখানে হবে 26টা। দেখো মোট হচ্ছে 10, মোট হচ্ছে 8, মোট হচ্ছে দেখো 32। সো আমি কি চাইছি একটু লক্ষ্য করছো, ব্যঞ্জন বর্ণ। সো এই যে তোমরা চারের মধ্যে কোনগুলো বলো তো একবারে, স্বরবর্ণের লাস্ট বর্ণ এ, ওই, ও। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনগুলো আছে, ও, ইয়, খণ্ডত, অনুস্বর, চন্দ্রবিন্দু, দেখো বিসর্গ। আর তোমার এখানে হলো রি, আর এখানে হলো কি ওই যে গাধা শিখে ঋণ প্রত, একটা মনে রাখতে পারো, গ, ধ, তালবস্য, বুঝছো। তারপরে তোমার হচ্ছে মূর্ধন্য ন, প, থ, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। তাহলে আমি চাইছি হলো ব্যঞ্জন বর্ণে, তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে 6, 7 আর 26। 6, 7, 26 কোথায় আছে, এই যে দেখো 6, 7, 26। তার মানে উত্তর হবে গ, আর অন্যগুলো হবে না। তোমরা এই সারের এই ট্রিকটা ধরতে পারো না, এই জন্য তোমরা প্রশ্ন পড়ো না। প্রশ্ন খুব সুন্দর করে ঠান্ডা মাথায় পড়তে হয়, যার ফলে তোমাদের জানা জিনিসগুলো, তোমরা যখন জানা জিনিস ভুল করে ফেলবা, সে ধরো এই প্রশ্নটা আসলো, কেউ যদি এটা দাও, তাহলে বুঝো তার মানে তোমার চান্স সহজে হবে না, তোমাকে একটু ঠান্ডা মাথায় ধরতে হবে। কারণ এখানে ব্যঞ্জন বর্ণ চাইছে, যদি আমি এটা বাদ দিতাম বাংলা ব্যাকরণের শূন্য মাত্রা, পূর্ণ মাত্রা বা মাত্রাহীন বর্ণ কয়টা, তখন উত্তর হয়ে যেত 10টা, মানে ক নম্বর, বুঝছো। সি সি সি, গুড। প্রশ্ন বুঝতে হয়, বুঝতে হবে। তারপর তোমাদেরকে পরেরটা 23 নম্বর, নিচের কোনটি স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক ক্রম, বলো নিচের কোনটি স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক ক্রম। তার মানে এখানকার মধ্যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সঠিক ক্রম কোনটা, এটা তো পারার কথা। স্বরধ্বনি কয়টা বাংলা ব্যাকরণে, 7টা, যদি 7টা অপশনে না থাকে তখন 11টাই দাগাবা। আর ব্যঞ্জনধ্বনি কয়টা, ব্যঞ্জনধ্বনি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 37টা, যদি 37টা না থাকে তাহলে বুঝো স্বরধ্বনি হচ্ছে 7টা, অনেক মতান্তরে 11টা হয়। যখন দেখবা 7টা অপশনে আছে এটা দাগাবা, এটা যদি না থাকে তখন 11টাই দাগাবা। আবার দেখো যখন দেখবা ব্যঞ্জন ধ্বনি কয়টা, অপশনে অবশ্যই দেখবা 37টা আছে নাকি, যদি দেখো 37টা না থাকে তাহলে তখন 41টা দাগাবা। কেন, শরৎ সরি ব্যঞ্জন ধ্বনি, তখন ব্যঞ্জন ধ্বনি তোমার হচ্ছে 30, আর মতান্তরে অনেক জায়গায় দেওয়া আছে 34, বুঝে গেছে। কারণ ওই যে অর্ধ স্বরধ্বনি 4টাকে ধরা হয়, অনেক ব্যাকরণবিদ ধরেন। তো যাই হোক, এই জন্য অনেক জায়গায় দেখবা আমাদের স্বরধ্বনি আছে কি, কোথাও আছে 37, আবার কোথাও আছে 41। তো মনে রাখবা 37 যদি থাকে তাহলে এটাকে দিবা, এটা যদি না থাকে তখন 41 উত্তর করতে হবে। কিভাবে, স্বরধ্বনি 7টা, ব্যঞ্জনধ্বনি 30টা, আর অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, এই মিলে 41টা, বুঝছো। তাহলে দেখো এখন আমার চাইছে হচ্ছে স্বরধ্বনি, তাহলে 7 ব্যঞ্জনধ্বনি। এখন বলো তো 7 আর 30 আছে, হ্যাঁ এই যে, গুড 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 গুড। রূপকথার গল্প 23, এই রূপকথার গল্প আপনার এটা কেমনে হয়, স্বরধ্বনি আর ব্যঞ্জন বর্ণ, এ ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, সব বর্ণে ধ্বনি রূপ নাই। মনে রাখবা স্বর বর্ণের মধ্যে ধ্বনি রূপ আছে 7টার, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে ধ্বনি রূপ আছে 30টার। তাহলে আপনার চাইছে কি, দেখো ধ্বনি আগে বুঝতে হবে, ধ্বনি দেখো আমি বললাম ক, এটা ধ্বনি, আর আমি যখন এটা লিখবো সেটা হলো বর্ণ। ধ্বনি আর বর্ণ আলাদা, বুঝছো, ধ্বনির সংখ্যা আলাদা, বর্ণের সংখ্যা আলাদা, এটা অলওয়েজ মাথায় রাখবা। পরেরটা দেখো, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, সবার উত্তর চাই এটা, এটা সবাই উত্তর করবা। ব্যঞ্জন বর্ণ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনুবর্ণ, ব্যঞ্জন বর্ণের বর্গীয় ধ্বনি 25টি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, অনুবর্ণ 3 প্রকার, বলো কোনটা উত্তর হবে, এটার উত্তর চাই সবার থেকে। প্রশ্ন নম্বর হচ্ছে 24, সবার উত্তর চাই।
24 উত্তর করো। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। ব্যঞ্জন বর্ণের বর্গীয় ধ্বনি 25টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা। অনুবর্ণ 3 প্রকার। বলো। 24 সি, 24 ডি। অনেক ভুল করতেছো, অনেক ভুল করতেছো, বুঝো। 24 ডি পাইলাম, সি পাইলাম। 24 ডি নিপা, তারপর হচ্ছে শিফা। পর করেন, করতে করতে হয়ে যাবে। আলিফ জামান ডি, শাহাদত রাজ ডি, জান্নাত জান্নাত ডি। শোনো, আজ এখন থেকে তোমাদের নিয়মিত এখানে হবে, তোমাদেরকে টপিক দেওয়া হবে, তোমরা সবাই গ্রুপে অ্যাড হয়ে যাবা। তোমরা জাফরুল ভাইকে বা এইটাতে মেসেজ দিবা, তোমাদের ফ্রি গ্রুপে অ্যাড করে দিবে, ওখানে সবকিছু হবে। এবং তোমরা কি করবা, গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবা এবং তোমরা ওখানে প্রতিদিন কোন টপিক পড়াবো জানতে পারবা এবং ওই টপিকটা খুব ভালো করে পড়বা। পড়ার পরে এরকম করে সুন্দর করে আসবা, বাংলা, ইংরেজি এবং জিকে। তোমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার দিব। বাঁধন, বাঁধন হচ্ছে 24 ঘ, রূপকথার গল্প ঘ। তামান্না আক্তার জেবা এ। সো স্যাড, আমি এটার উত্তর পাইলাম না এখনো। 24 উত্তর এখনো কারো থেকে পাই নাই। দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। এটা 100% সত্য। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যে নতুন বোর্ড বই আসছে সেটাতে কিন্তু আছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনুবর্ণ। এবং অনুবর্ণ হচ্ছে 3 প্রকার, এটাও সত্য। কি কি বলতো? অনুবর্ণের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ফলা। অনুবর্ণের একটা প্রকারের নাম হচ্ছে ফলা। 2 নম্বরের নাম হচ্ছে রেফ। অনুবর্ণের 2য় নম্বরের নাম হচ্ছে রেফ। এই রেফকে অনুবর্ণ বলা হয়। 3 নম্বর যেটা, সেটা হলো বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ মানে আমরা অনেক সময় বর্ণগুলোকে কি করে লিখি, ছোট করে লিখি না, সেটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। সে ধরো আমি তোমাদেরকে লিখতেছি নমস্কার, দেখো এই যে দন্তস্বটাকে আমি কি করতে লিখছি, এই যে ছোট করে লিখছি, এটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। আমি তোমাদেরকে লিখলাম গ্রীষ্ম, তাহলে দেখো আমি যখন গ্রীষ্ম লিখছি, তাহলে দেখো এই যে এখানে আমি ছোট করে লিখছি, এই যে মূর্ধন্য ষটা দেখো কত ছোট করে লিখছি, এটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। তাহলে মনে রাখবা, অনুবর্ণ কয় প্রকার? 3 প্রকার। অনুবর্ণ কি কি? ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। তোমরা তো জানো বাংলা ব্যাকরণে ফলা কয়টা? ফলা হলো 6টা। বুঝে গেছে? ফলা কয়টা? ফলা হলো 6টা। এখন দেখো, তিনটাই প্রশ্ন, এটাও তোমরা অনেকে কারেক্ট মনে করছো। দেখো, ব্যঞ্জন বর্ণের বর্গীয় ধ্বনি, ব্যঞ্জন বর্ণের বর্গীয় ধ্বনি। দেখো, ব্যঞ্জন বর্ণের বর্গীয় বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণের বর্গীয় বর্ণ হচ্ছে 25টা, কিন্তু বর্গীয় ধ্বনি কয়টা? বর্গীয় ধ্বনি হচ্ছে 23টা। বর্গীয় ধ্বনি কয়টা? 23টা। তার মানে তোমার উত্তর হবে এই যে এটা। তার মানে এখানে তোমার এটা তথ্যটা সত্য আছে, এটা তথ্যটা সত্য আছে, এটা সত্য আছে, এটা ভুল আছে। দেখো, এই ব্যঞ্জন বর্ণের যে আমাদের বর্গীয় ধ্বনি আছে, তার মধ্যে বলতো ইয়, এই যে ব্যঞ্জন বর্ণটা আছে, আর মূর্ধন্য আছে, বলতো এই দুইটা বর্ণের কি ধ্বনি রূপ আছে? উচ্চারণে কি এদের কখনো লিখতে পারছো? তার মানে উচ্চারণে এদেরকে লিখতে পারো নাই, তার মানে এদের কোনো ধ্বনি রূপ নাই। যেহেতু নাই, তাহলে এই দুইটা বাদ দাও। তাহলে 25 থেকে মাইনাস করো 2, তাহলে কত হবে? 23। তার মানে উত্তর হবে এটা 23। কিন্তু দেখো, এই তথ্যটা অসত্য, এই জন্য উত্তর হবে খ। উত্তর কি হবে বলো? খ। রূপকথার গল্প খ, বি বি বি। হ্যাঁ, এই তো বুঝছো এবার। ওকে, বুঝে গেছে? তাহলে এবার বুঝছো আশা করি। এই তথ্যগুলো মনে রাখবা। অনুবর্ণ 3 প্রকার, বর্ণ সংক্ষেপ, রেফ, ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ফলা 6টা। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাট এটা ঠিক নাই, এই জন্য এটা ভুল। ধ্বনি হবে 25-23টা, আর বর্ণ হবে কয়টা বলো? বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ 25টা। 25 নম্বরে দেখো, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ঘোষ মহাপ্রাণ বর্ণ, ঘোষ মহাপ্রাণ বর্ণ। আমরা এটাকে অনেকে ঘোষ বলি, বাট এটার উচ্চারণ হবে ঘোষ। ঘোষ, অঘোষ। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? তাহলে ঘোষ প্রাণ, ঘোষ বর্ণগুলো কোথায় থাকে বলতো? বর্গীয়ের লাস্ট 3টা বর্ণ। বর্গীয়ের লাস্ট 3টা বর্ণ, মানে তোমরা মনে রাখলে হলো অঘোষ। অঘোষ শুরু হয়েছে অ দিয়ে, অঘোষ শুরু হয়েছে অ দিয়ে।
যেহেতু অ দিয়ে শুরু হয়েছে এই জন্য আগের, যেহেতু প্রথম বর্ণ অ, এই জন্য আগের দুইটা বর্ণ হবে অঘোষ আর পরের তিনটা বর্ণ হবে ঘোষ। এখন এই ঘোষের মধ্যে মহাপ্রাণ, মহাপ্রাণ মানে যে বর্ণগুলো উচ্চারণের সময় বাতাসের পরিমাণ কম থাকে তাকে বলা হয় মহাপ্রাণ। আর যেই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের এই স্বরযন্ত্র এই উচ্চ অংশটা অনুরণিত হয় মানে কম্পনের সৃষ্টি হয় তাকে আমরা বলি ঘোষ, আর যদি কম্পনের সৃষ্টি না হয় তাকে আমরা বলি অঘোষ। তাহলে বলতো ক আর খ এটা তো অঘোষ, তার মানে এটা হবে না। এবার দেখো আমরা যদি বলি দেখো ড, তাহলে দেখো ট ঠ ড, হ্যাঁ ড ঘোষ বা ঢ হচ্ছে কি মহাপ্রাণ না, এটা হলো অল্প প্রাণ। তার মানে এটা হলো অঘোষ অল্প মহাপ্রাণ, আর এটা কি এটা হলো ঘোষ অল্প প্রাণ। বর্গীয় জ দেখো চ ছ বর্গীয় জ, তার মানে বর্গের জোরগুলো হচ্ছে মহাপ্রাণ, তার মানে এটা বেজোর, এটা হবে না। কিন্তু দেখো উত্তর হবে হ। খ খ খ গুড। আবিদা ফারহান 25 হবে না। ও বর্গীয় অনুবর্ণ, এ বর্গীয় অনুবর্ণ অবর্গীয় অনুবর্ণ না বাঁধন, বর্গীয় অবর্গীয় না, বর্গীয় বর্ণ হচ্ছে টোটালি 25টা, কিন্তু বর্গীয় ধ্বনি আবার তোমার হচ্ছে 23টা, ও এবং এর ধ্বনি নাই। আর বর্গীয় অনুবর্ণ না, সেটা হবে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। বুঝে গেছে? আচ্ছা তাহলে দেখো রূপকথার, ওকে আশা করি এটা পারছো। তাহলে হ কি, হ হচ্ছে, তাহলে পরেরটা বলো 25 নম্বর, তো 25 নম্বরই তো ছিল, এটা বলো। নিচের কোন জোড়া মূর্ধা ব্যঞ্জনের উদাহরণ, নিচের কোন জোড়া মূর্ধা ব্যঞ্জনের উদাহরণ, মূর্ধা। তাহলে উচ্চারণ করো, উচ্চারণ করে করে দেখো যেগুলো তোমার জিভটা দাঁতের পিছনের যে মাংসটা আছে এইটা এখানে গিয়ে যদি লেগে উচ্চারিত হচ্ছে যেটা, সেটার নাম মূর্ধা। আমরা জানি আমাদের প বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের বর্গ কয়টা বলো, 5টা। প বর্গীয়, প বর্গীয় যদি তুমি উচ্চারণ করো দেখবা নিচের ঠোঁট উপরের ঠোঁটে লাগছে প ফ ব ভ, এই জন্য এগুলোকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন। এবং দেখবা আমাদের বাঙালি শিশুরা জন্মের পরে এই বর্গীয় বর্ণগুলো প্রথমে শিখে। কেন শিখে? আরে ছোট মানুষের তো দাঁতই থাকে না, এই জন্য বলে বাব্বা মাম্মা, দেখবা দুইটা ঠোঁট লাগায় বলে, এই জন্য প বর্গীয়। তাহলে প ফ ব এটা হলো ওষ্ঠ ব্যঞ্জন, এটা হবে না। এবার দেখো তথ বর্গীয় গুলো তুমি যখন উচ্চারণ করবা দেখবা তোমার জিভের আগা দাঁতের আগার সাথে লাগছে, দেখো ত থ দ ধ, তার মানে এই জন্য এটাকে বলা হয় দন্ত ব্যঞ্জন বা অগ্র দন্তমূলীয় ব্যঞ্জন। এবার দেখো তুমি যখন ট বর্গীয় বর্ণগুলো বলছো ট ঠ ড ঠ, দেখো দাঁতের পিছনের মাংসটাতে লাগছে, আর ওই পিছনের মাংসটার নামই হলো মূর্ধা, তার মানে উত্তর হবে খ। আর চ গুলো হচ্ছে আমরা যখন বলছি তখন দেখো জিভের আগাটা এই বরাবর যে তালু আছে তালুতে লাগছে, এই যে তালুটা তালুতে লাগছে, এই জন্য চ ছ হলো তালব্য ব্যঞ্জন। আর যখন আমরা ক খ বলছি তখন আমার এই কণ্ঠতে আঘাত করছে বা কণ্ঠতে লাগছে, এই জন্য এগুলো আমার কণ্ঠ বা জিবামূলীয় ব্যঞ্জন। জি জি জি, খ খ গুড। ওকে তাহলে এটা পারছো, ধন্যবাদ। এটা বলো, এটা সবাই বলো, নিচের কোনটি তরল বর্ণ রয়েছে, নিচের কোন শব্দে তরল বর্ণ রয়েছে, নিচের কোন শব্দে তরল বর্ণ রয়েছে বলো, নিচের কোন শব্দে তরল বর্ণ রয়েছে। তরল বর্ণ, মজার বিষয় তরল বর্ণ। আগে তোমাদেরকে বলি তরল বর্ণ মানে হচ্ছে ব্যাকরণের ভাষায় যে বর্ণগুলোকে তুমি টানতে পারবা, ধরে রাখতে পারবা, উচ্চারণ করার সময় ধরে রাখতে পারবা, শেষ পর্যন্ত অনেক সময় ধরে ধরে রাখতে পারবা, তার নাম হলো তরল বর্ণ। আর বাংলা ব্যাকরণে তরল বর্ণ আরো ক্লিয়ার করে দেই, তরল বর্ণ হচ্ছে 2টা। বাংলা ব্যাকরণে তরল বর্ণ হচ্ছে কয়টা? তরল বর্ণ হলো 2টা। এখন বলো কোনটা? নালা, আশার, চাকা, অংশ। নালা, আশার, চাকা, অংশ। আবিদা ফারহানা 27 এ, আবিদা ফারহানা 27 এ। রাজ বি, রূপকথার গল্প বি, রাজ বি, আবিদা ফারহানা, বর্ণ মিস সুবর্ণ এ।
জান্নাত এ, জেবা এ, নুসরাত জাহান নিপা খ, বাঁধন এ, শাহরিয়ার ইসলাম ক, শিওর ক। বাপরে বাপ। দেখো এই যে দুইটা, এর মধ্যে একটা হচ্ছে র, যেটাকে আমরা বলি বয়ে বিন্দু র, আর একটা হচ্ছে ল। এবং আরো একটা মজার বিষয় দেখো, তরল যে বানানটা আছে সেখানেই দেখো এই দুইটা আছে, একটা হলো র আর একটা হচ্ছে দেখো ল। তার মানে তরল শব্দটার মধ্যে এই দুটো আছে, তরল বর্ণ দুইটা, একটা হলো র, একটা হলো ল। তুমি দেখবা যখন তুমি বলবা যে কোনো এটা, যেমন যদি বলা হয় বার, দেখো তুমি টানতে পারতেছো। যদি বলি চানাচুর, দেখো টানতে পারতেছো। আমি যদি বলি ঝোল, দেখো লকে টানা যায়। তো এই দুইটা বর্ণকে যেহেতু অনেক সময় ধরে ধরে রাখা যায় উচ্চারণের সময়, এই জন্য এই দুটি বর্ণ হলো তরল। তাহলে বলো তো র আর ল কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, তার মানে উত্তর হবে ক। আর অনেকে বলছো এটা, দেখো এই ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এগুলো হলো তারিত জাত বা তারণ জাত। এগুলো যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবিষ্কার করেছেন, এই জন্য এগুলোকে বিদ্যাসাগরীয় বর্ণ বলা হয়। বাট এগুলো কিন্তু না। বুঝে গেছে আমার কথাটা? আর এটা নিয়ে যেটা আছে দেখো, এই যে অনুস্বর, এটা তো পরাশ্রয়ী বর্ণ, তিনটা পরাশ্রয়ী বর্ণ। তার মানে উত্তর হবে নালা। নালা শব্দে দেখো এই লটা হলো তরল বর্ণ, নালা শব্দের এই রটা হচ্ছে তরল বর্ণ। দেখো না ওখানে কে যেন শিওর বলছে, হ্যাঁ শাহরিয়ার ইসলাম, ও বলছে শিওর ভাইয়া। দেখছো কত কনফিডেন্স, এরকম কনফিডেন্স আনা লাগবে। পরেরটা দেখো, বাংলা ব্যাকরণে নাসিক্য বা অনুনাসিক বর্ণ কয়টি? বাংলা ব্যাকরণে নাসিক্য বা অনুনাসিক বর্ণ কতটি? নাসিক্য বা অনুনাসিক বর্ণ কতটি? 4টি, 5টি, 6টি, 7টি। নাসিক্য বা অনুনাসিক বর্ণ কয়টি? তাহলে উত্তর হবে কয়টি বলতো? 7টি। তাহলে কি কি? তাহলে আমরা জানি নাসিক্য বর্ণের মধ্যে আমাদের প্রথমে যেটা আছে হলো ও, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম, তারপর হচ্ছে অনুস্বর এবং চন্দ্রবিন্দু। এই 7টা হচ্ছে নাসিক্য বর্ণ। কিন্তু যখন বলবে বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি, তাহলে উত্তর হবে 5টি, এই 5টি বর্গীয়। কিন্তু যখন নাসিক্য ধ্বনি বলবে, এই ধ্বনির মধ্যে ধ্বনি তখন হবে যেভাবেই বলুক, তখন উত্তর হবে 3টি। কার কার ধ্বনি আছে? একটা হলো ওর আছে, এই যে এটার একটা আছে, দন্তন্য আছে আর ম আছে। এই 3টা হচ্ছে নাসিক্য ধ্বনি। বুঝে গেছে আমার কথাটা? কেন এরা নাসিক্য বর্ণ? এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ এবং নাক দুটি দিয়ে বাতাস বের হয় না, এই জন্য এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলি। তাহলে নাসিক্য বর্ণ কি চাইছে? বর্গীয় চাইছে না, নাসিক্য বা অনুনাসিক বর্ণ হচ্ছে 7টি। নাসিক্য বা অনুনাসিক বর্ণ হলো 7টি। ঘ, ঘ না বাঁধন, জ ব হবে না, জ ব হলো অন্তস্থ বর্ণ। বাঁধন জ আর ব, জ, র, ল, ব, এই 4টা হলো অন্তস্থ বর্ণ। কেন? কারণ এরা এই যে আমাদের যে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণগুলো আছে, স্পর্শ বর্ণ এবং উষ্ম বা ঘর্ষণজাত বর্ণের মাঝামাঝি থেকে উচ্চারিত হয়। এজন্য জ, র, ল, ব, এই 4টা হলো অন্তস্থ বর্ণ। আর অন্তস্থ ধ্বনি আবার 3টা, তার মধ্যে থেকে অন্তস্থীয় জ বাদ যাবে, র, ল, ব। আর যখন বলবে তরল বর্ণ, তাহলে উত্তর হবে 2টা। যখন বলবে কম্পনজাত বর্ণ তখন হবে একটা, সেটার নাম হলো র। যখন বলবে পার্শ্বিক বর্ণ তখন হবে একটা, ল। বুঝছো? ওকে, তাহলে দেখো আমাদের উত্তর হবে 7টা। এটা অনেকে পারছো, ধন্যবাদ। আমরা পরেরটা যাই। পরেরটা হলো 29। নিচের কোনটি অঘোষ তালব্য অল্পপ্রাণ বর্ণ? খুবই চালাকির বিষয়। প্রথমে দেখো তালব্য বর্ণ চুজ করো। তালব্য বর্ণ কোনটা? চ বর্গীয়টা, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইহ, এগুলো হলো কি তালব্য বর্ণ। যদি চ, ছ, বর্গীয় জ, ছ, তাহলে এগুলো হলো তালব্য বর্ণ। তাহলে তালব্য বর্ণের মধ্যে কি বলছে? অঘোষ অল্পপ্রাণ। তাহলে অঘোষ অল্পপ্রাণ হলে তত হবেই না। ঝ, হ্যাঁ চ, ছ, ঝয়ে আছে, দ হবে না। এখন দেখো এগুলোর মধ্যে অঘোষ কোনটা? অঘোষ হচ্ছে চ, কারণ বর্গীয় বর্ণের সামনের দুইটা হয় কি? সামনের দুটো হয়। তাহলে প্রথমে হচ্ছে এটা তালু থেকে উচ্চারণ হয়, এই জন্য তালব্য। এটা সামনে আছে এই জন্য অঘোষ। এটা প্রথম বর্ণ মানে বেজোর বর্ণ, এই জন্য এটা অল্পপ্রাণ। বুঝছো আশা করি। দেখো পরেরটা যেটা দরকার হবে, দেখো 30 নম্বরে, নিচের কোন শব্দে কম্পনজাত বর্ণ বিদ্যমান? এইটা বলো, নিচের কোন শব্দে কম্পনজাত বর্ণ বিদ্যমান? এটা তো পারার কথা, আমি তো বলেই দিছি। 30, 30 বলো দেখি।
বলো নিচের কোন শব্দে কম্পনজাত বর্ণ বিদ্যমান? কম্পনজাত বর্ণ বিদ্যমান, কম্পনজাত বর্ণ বিদ্যমান, বলো। দেখো এখানে দেখো মূর্ধন্য স আছে, দন্ত স আছে, তার মানে এটা ঘর্ষণজাত, বা যদি উষ্ম বর্ণ বিদ্যমান বলতো তাহলে এটা হইতো। এখানে দেখো ডয় বিন্দু র আছে বা ঢয় বিন্দু র যখন থাকবে এটাকে বলা হয় তারণজাত বর্ণ। এখানে দেখো ল আছে, তার মানে এটা তোমরা তরল বর্ণ বললে হবে, পার্শ্বিক বর্ণ বললে হবে, স আছে। এবার দেখো এই বর্ণটা কি আছে? র আছে, আর র হচ্ছে কম্পন। দেখো তোমরা যখন র বলবা তোমাদের জীবের আগে কম্পন সৃষ্টি হয়, এই জন্য এটার উত্তর হবে কি এ। 30-এর এ, শিওর। সাবাস শাহাদত রাজ। 30-এর ক, 30-এর খ, শাহরিয়ার ইসলাম। 30-এর খ কেমনে হয় বাবা? রূপকথার গল্প। 30-এর এ, 30-এর খ, 30-এর খ কেমনে হয় বাবা? তোমার কম্পনজাত বর্ণ হচ্ছে র। এই যে র, দেখো এটা যখন তোমরা উচ্চারণ করবা জীবের আগে তোমাদের কম্পন সৃষ্টি হবে, এই জন্য এটাকে কম্পনজাত বর্ণ বলা হয়। দেখো এই বানানটাতে তোমাদের র রয়েছে, আর গুলিতে কোথাও নেই, এই জন্য এটা কম্পনজাত বর্ণ। বাংলা ব্যাকরণে কম্পনজাত বর্ণ কয়টা? একটা, নাম কি? র, নাম হচ্ছে র। পরেরটা যাও, নিচের কোন দুটি অযোগবাহু বর্ণ? বলো, এটা তোমাদের সবার কাছে জানা চাই। অযোগবাহু বর্ণ, তাহলে অযোগবাহু বর্ণ কয়টা? অযোগবাহু বর্ণ হচ্ছে দুইটা। বাংলা ব্যাকরণে অযোগবাহু বর্ণের সংখ্যা কয়টি? দুইটি। অযোগবাহু বর্ণ কয়টি? দুইটি। দেখো শব্দটা বললে পাবা অযোগবাহু, তোমাদের একটু ক্লিয়ার করে দে। অযোগবাহু মানে যে বর্ণগুলোর সাথে তুমি কখনো কার যোগ করতে পারবা না, যে বর্ণগুলোকে শব্দের শুরুতে বসানো যাবে না, যে বর্ণগুলো কখনো কোনো বর্ণের সাথে যুক্ত হতে পারে না, এগুলোকে বলা হয় অযোগবাহু। মানে কোনো বর্ণের বাহুতে সে চড়তে পারে না, বাহুতে সে যোগ হতে পারে না, বাহুর সাথে যুক্ত কোনো বর্ণের সাথে যুক্ত হতে পারে না, তার নাম হলো অযোগবাহু। বলো, তোমাদেরকে সহজ করে দিলাম। 31 গ, 31 বি, মেঘবালিকা। অযোগবাহু। দেখো পরাশ্রয়ী বর্ণ কয়টা? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটা। কেন পরাশ্রয়ী? তারা অন্যের উপর আশ্রয় করে উচ্চারিত হয়। সেটা কি? অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটা হলো পরাশ্রয়ী বর্ণ। বুঝো, এই তিনটা হচ্ছে আমাদের পরাশ্রয়ী বর্ণ। শিওর সি, শিওর সি। এত শিওর হলে হবে রাজ, শাহাদত রাজ? ওকে, দেখো তাহলে পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটা। পরাশ্রয়ী কিন্তু ধ্বনি হয় না, অনেক বই দেখবা ধ্বনি লেখা আছে। ভাই এদের কোনো ধ্বনি রূপ আছে? তোমরা উচ্চারণে এর পরিবর্তে কি লিখছো বলতো? এর পরিবর্তে লিখছো উও না? উও কি না? উও হস। দেখবা অনেক বইয়ে উচ্চারণ তোমার অনুস্বর দেওয়া আছে। ভাই বাংলা একাডেমির উচ্চারণ অভিধানে একটাতে অনুস্বর দেওয়া নাই, সবগুলোতে উও হস দেওয়া আছে। কিন্তু দেখবা অভিযাত্রী এগুলোতে অনুস্বর দেওয়া আছে। বাট যাই হোক, এটা দেখো এটার পরিবর্তে দেখবা লিখছো হ, আর এটা তো উপরে বসে পড়ে। তাহলে দেখো এগুলো কখনো ধ্বনি হয় না, তার মানে এদের কোনো উচ্চারিত রূপ নাই। বুঝে গেছে? আর উচ্চারণে অলওয়েজ পূর্ণ রূপ বসে, এটা তো সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপ বর্ণগুলো বসতে হয়। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। সো এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার সাথে কখনো তুমি লাইফে দেখছো কোনো বর্ণ যুক্ত হইছে? এই দুটার সাথে তুমি কার যোগ হওয়া দেখছো লাইফে? বলো তো, কার যোগ হওয়া দেখছো? না। বুঝে গেছে আমার কথাটা? তো এই জন্য এটা। এবং মনে রাখবা চন্দ্রবিন্দু কোথায় বসে জানো? স্বর বর্ণের উপরে। এটা অনেকে জানো না, আমরা অনেক সময় ব্যঞ্জন বর্ণের উপরে বসাই দেয় না, চন্দ্রবিন্দু অলওয়েজ স্বর বর্ণের উপরে বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। তো যাই হোক, তাহলে উত্তর হবে হচ্ছে গ। উত্তর হবে গ। তাহলে পরাশ্রয়ী বর্ণ কয়টা? তিনটা। অযোগবাহু বর্ণ কয়টা? দুইটা, অনুস্বর এবং বিসর্গ। কেন অযোগবাহু? কারণ এরা কোনো কারের সাথে যোগ হতে পারে না, ব্যঞ্জন বর্ণ বা কোনো বর্ণের সাথে যোগ হতে পারে না, এরা কখনো সামনে বসতে পারে না, এই জন্য এদেরকে বলা হয় কি? অযোগবাহু। এবার বলো, বাংলা ভাষায় ঘর্ষণজাত বর্ণ কতটি? বলো, ঘর্ষণজাত বর্ণ কতটি? বাংলা ভাষায় ঘর্ষণজাত বর্ণ কতটি? বুঝে গেছে? এটা উত্তর করো সবাই। 32। এটা উত্তর চাই, 32।
বাংলা ভাষায় ঘর্ষণজাত বর্ণ কতটি? 3টি, 4টি, 5টি, 6টি। ঘর্ষণজাত ঘর্ষণজাত বর্ণ কতটি? বাংলা ভাষায় ঘর্ষণজাত বর্ণ কতটি? 32। শাহাদত রাজ, আপনার ক্লাস 6 স্যার, ধন্যবাদ ধন্যবাদ, লেগে থাকো, ইনশাল্লাহ খুব ভালো হবে। জান্নাত খ, জান্নাত খ। 32-এর খ শিওর 4টি। বি বি বি, গুড, ধন্যবাদ, সবাই এটা পারছো। সো মনে রাখবা ঘর্ষণজাত বর্ণের আরেকটা নাম আছে, বুঝছো? নাম হচ্ছে ঘর্ষণজাত বর্ণের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি কি? উষ্ণ, উষ্ণ ব্যঞ্জন, যেটাকে আমরা বলি উষ্ণ ব্যঞ্জন। সো এই যে দেখেন, উষ্ণ ব্যঞ্জন বা ঘর্ষণজাত ব্যঞ্জন হচ্ছে 4টা। কয়টা বলতো? 4টা। কি কি? একটা হচ্ছে তালবস্য, একটা হচ্ছে মূর্ধন্যস্ব, একটা হচ্ছে দন্তস্ব, আর একটা হচ্ছে হ। এর মধ্যে থেকে এটা অঘোষ, এই 3টা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, আর এটা হলো ঘোষ মহাপ্রাণ। এইটা পরীক্ষা আসে, এই 3টা হলো অঘোষ অল্পপ্রাণ আর এটা হলো ঘোষ মহাপ্রাণ, বুঝছো? এটা মনে রাখবা। কেন এগুলোকে উষ্ম বা ঘর্ষণজাত বর্ণ বলা হয়? কারণ এগুলো যখন উচ্চারণ হয় তখন একটা ঘর্ষণ খেয়ে একটা গরম একটা ভাব তৈরি করে। দেখবা তোমরা যখন এগুলোকে বলবা স, তালব স, দন্ত স, মূর্ধন্য স, হ, দেখো একটা উষ্ম বা গরম টাইপের ভাব বের হচ্ছে উচ্চারণের সময়। এই জন্য এগুলোকে উষ্ম, বা যেহেতু ঘর্ষণ খেয়ে একটা গরম ভাব বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় ঘর্ষণজাত বর্ণ। তাহলে উত্তর হবে কয়টা? উত্তর হবে হচ্ছে 4টা। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা, স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন কতটি? স্পর্শ বা স্পৃশ্য ব্যঞ্জন কতটি? এটা প্রচুর একটা কনফিউশনের প্রশ্ন, এবং দেখো আমি সবগুলোই উত্তর নিচ্ছি, কিন্তু তোমরা বলো। দেখো এটা তোমাদের একটু ক্লিয়ার করি। দেখো স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী স্যারের বইয়ে দেওয়া আছে, পুরাণ ব্যাকরণ বইয়ে দেওয়া আছে 25টা। তোমরা যদি নতুন সরস্বতী সরকার এবং তারিক মঞ্জুর স্যারের বই দেখো, সেখানে পাবা হলো 20টা। তিনি কি করছেন? তিনি এই যে ও, ইয়, তারপরে কি এই যে মূর্ধন্য ন, এই যে দন্ত ন এবং ম, তিনি এই নাসিক্য বর্ণগুলোকে বাদ দিছেন। আর পুরাণ ব্যাকরণ যে কাজটা করছে, আমাদের যে বর্গীয় বর্ণগুলো আছে, বর্গীয় যে বর্ণগুলো আছে কয়টা বলতো? 25টা। এই 25টাকেই তারা স্পর্শ বর্ণ বলছে। কেন? কারণ এই বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের কোথাও না কোথাও স্পর্শ হয়, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ হয়, এই জন্য এগুলোকে স্পর্শ বর্ণ বলছে। আবার সরস্বতী সরকার তারিফ মঞ্জুর স্যার যে নবম দশম ব্যাকরণে, সেখানে কিন্তু তারা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ দেখাইছে 20টা। এবার যদি তুমি বাংলা একাডেমিতে দেখো, তাহলে সেখানে পাবা হচ্ছে 16টা। তারা কি করছেন? এটার সাথে যে চটা আছে, ওটা যদি একটু ঘোষা খেয়ে বের হয়ে যায়, এই জন্য ওটাকে বাদ দিছে। চকে বাদ দিছে, ছকে বাদ দিছে, বর্গীয় জকে বাদ দিছে, ঝকে বাদ দিছে। তাহলে এখানে 4টা, এখানে কয়টা? 5টা। তাহলে তেনারা বাদ দিল কয়টা? 9টা। এই জন্য হলো 16টা। সো মনে রাখবা, যখনই তোমাকে স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন কেউ জিজ্ঞেস করবে, বেস্ট উত্তর হলো 16। বেস্ট উত্তর কত? 16। এটা হলো প্রথমে দিবা, দেখবা যে 16 আছে নাকি, তাহলে এটা থাকলে এটা উত্তর, তার মানে আমার উত্তর হবে এটা। এটা যদি না থাকে, তখন আমি বেস্ট উত্তর হিসেবে চুজ করব আমার যে নতুন বোর্ড বই রয়েছে সেটাকে। আমি যদি এটাও না পাই, তখন আবার বেস্ট উত্তর হিসেবে আমি চুজ করব হচ্ছে 25কে। তাহলে দেখো আমার এখানে তিনটাই যেহেতু আছে, তার মানে এখানকার বেস্ট উত্তর হবে হচ্ছে 16। বেস্ট উত্তর হবে হলো 16। 33-এর এ শিওর, বাপরে বাপ, মেঘবালিকা 33-এর এ শিওর। 33 গ, বাঁধন 33 গ হবে না, 33 ক হবে। ওই যে বললাম, দেখো বাংলা একাডেমির বইয়ে আছে 16টা, তারা কি করছেন? চ, ছ, বর্গীয় জ, ঝ আর এই 5টাকে বাদ দিচ্ছেন। তাহলে কত হয়েছে? 25-এর মধ্যে 9টা বাদ দিলে 16। নতুন ব্যাকরণ কি করছে? তারা 20টা লিখছে, বই কিন্তু স্পষ্ট 20টা বলা আছে। তারা যে কাজটা করছে, তারা নাসিক্য বর্ণগুলোকে বাদ দিছে। আবার দেখো পুরাতন যে ব্যাকরণ রয়েছে, সেখানে রয়েছে 25টায়। কেন? কারণ তারা আমাদের এই 16টার সাথে এগলা ধরে 25টা করছে, মানে বর্গীয় বর্ণগুলিকে মোট ব্যবহার করছে।
সো এই জন্য তোমরা আগে দেখবা অপশনে যদি 16 থাকে 16 দিবা, 16 যদি না থাকে 20 দাগাবা, 20 না থাকলে 25 দাগাবা। আমি একটা কথাই বলি, বাংলা একাডেমি যেখানে তোমরা যাবা সেখানে, এটা কোনো মানে এটা তোমরা অলওয়েজ মাথায় রাখবা, বুঝছো? বাংলা একাডেমি যেখানে তোমরা যাবা সেখানে। তাহলে এটা একটা বিষয়। তাহলে এবার আসো আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে দেখো, নিচের কোন বর্ণের ফলারূপ নেই? কোন বর্ণের ফলারূপ নেই? ওই যে বলো, অনেকগুলো ভাবে মনে রাখা যায়, তোমরা তার মধ্যে থেকে এইভাবে মনে রাখতে পারো যে মজার লবণ। তাহলে তোমরা জানো যে মজার লবণ, তাহলে এই মজার যে লবণ আছে, এই মজার লবণের মধ্যে ফলাগুলো আছে। তাহলে তোমরা জানো কি ফলা? ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা এবং ন ফলা। সো মনে রাখবা, ম ফলা দেখতে কেমন? ম ফলা দেখতে তোমরা তো জানো এরকম। সো এই ম ফলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা অনেকে বুঝতে পারি না, এটাকে আমরা ন ফলা মনে করি। আর জ ফলা তো আমরা জানো এটা, আর র ফলা কেমন এটা, ল ফলাও তো বুঝো এটা, ব ফলা এটা, বাট ন ফলার ঝামেলাটা আছে। মনে রাখবা ন ফলা কিন্তু দুইটা। এই যে ন ফলা আছে না, এই ন ফলা কিন্তু দুইটা, একটা হচ্ছে দন্তন্য ফলা আর একটা হচ্ছে মূর্ধন্য ফলা। সো এই মূর্ধন্য ফলার যে সাংকেতিক চিহ্নটা, সেটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে দিবে। মনে রাখবা এই যে ছোট্ট করে এটা, বুঝে গেছে? আর একটা এটার চিহ্ন আছে, এই যে দেখো কিবার মতো, ত্রিশূলের মতো। আর এটার হচ্ছে যে চিহ্নটা, সেটা হচ্ছে এই যে এটা। সো আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না। সো মনে রাখবা এটা তোমাদের একটু ঝামেলা হয়। সে ধরো আমি তোমাদেরকে বললাম এই যে এটা, এখানে যুক্ত বর্ণ কি কি আছে, এখন দেখো তোমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবা। তার মানে দেখো এটা দন্ত নয়ের একটা চিহ্ন, তার মানে এটাকে তুমি যদি ভাঙো তাহলে এখানে পাবা হচ্ছে হ আর দন্ত ন। দেখো তোমাকে যদি আমি বলি তৃষ্ণা, দেখো তৃষ্ণাতে আমি যদি বলি, তাহলে দেখো এই যে দেখো এটা হলো মূর্ধন্য ফলার সাংকেতিক চিহ্ন। তাহলে দেখো এটাতে কি আছে, এটাতে তোমরা ভাঙলে পাবা মূর্ধন্য স, তারপরে দেখো মূর্ধন্য ন, খুব ইজিলি পাবা। বাট এটা কিন্তু আবার এটাতে কাজে দিবে না। এই যে এটার পিছনে এটা আছে, আবার ভাবিও না এ প্লাস মূর্ধন্য ন, এটা না, এটাতে কিন্তু এটা না, এটা একটা বর্ণ, এটার গঠনটা এরকম, যেহেতু এটার কথা চিন্তা বাদ দেওয়া যাবে না, বাট ওইটা মনে রাখতে হবে, বুঝছো? তারপর দেখো আমি যদি তোমাদেরকে বলি কি, এই যে দেখো এই যুক্ত ব্যঞ্জনটাতে কি কি আছে, দেখো এই যে হ, তারপর কি আছে দেখো এই যে মূর্ধন্য ন, কারণ মূর্ধন্য নর দুইটা সাংকেতিক চিহ্ন। তো আশা করি বুঝতে পারছো। তাহলে নিচের কোন বর্ণের ফলারূপ নেই? তাহলে মজার লবণ, দেখো ব ফলা আছে, তার মানে হবে না। ম ফলা হয়, ন ফলা হয়, কিন্তু হ ফলা হয় না, তার মানে উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। গুড, 34D 34D 34D, শিওর শিওর শিওর, গুড, ধন্যবাদ। মানে আমি তোমাদের যে প্রশ্নগুলো সমাধান করাচ্ছি আর সবগুলো একবার কম্বাইন্ডলি, ইনশাল্লাহ তোমরা এই 40টা এমসিকিউ যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের এখান থেকে যে 2-3 মার্ক আসে গুচ্ছতে, তোমরা নিশ্চিত কমন পাবা। এরপরে তোমাদের আমি কালকে ইংরেজি ক্লাস হবে, তারপর আমি তোমাদের বাংলা ক্লাস করাবো, এবং বাংলা ক্লাসে তোমাদেরকে আমি পড়া দিব কি কি বলতো? তোমরা পড়বা হচ্ছে সোনার তরী, বিভীষণের প্রতি মেঘনাদ তো ক্লাস নিছি, সোনার তরী তোমাদের পড়া থাকবে, বিদ্রোহী পড়া থাকবে। এই দুইটা, সোনার তরী এবং বিদ্রোহী, এই দুটো খুব ভালো করে পড়বা, এবং এই দুটার উপরে আমি তোমাদের 40টা এমসিকিউ নিয়ে আবার নেক্সট ক্লাসে দেখা করব, এবং সেখানে এই দুটা থেকে যদি কখনো প্রশ্ন হয়, ইনশাল্লাহ তোমাকে আমি বলতেই পারি তোমার প্রশ্ন গুচ্ছে কখনো মিস যাবে না। তারপর আমরা পরের নেক্সট ক্লাসে আবার ব্যাকরণ দিব, একদিন বাংলা প্রথম নিয়ে আলোচনা করব, একদিন ব্যাকরণ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করব, এবং উচ্চারণে যত তোমার প্রবলেম আছে সবগুলো আমি প্রশ্নতে সেট করে নিয়ে আসবো। তোমাকে এটা নিয়ে এক্সট্রা পেন নিতে হবে না। তুমি যে কাজটা করবা, যে ক্লাসটা যেদিন হবে, বাংলা হোক ইংরেজি হোক জিকে হোক, তুমি ওই টপিকটা আগে পড়ে নিবা, তাহলে তোমার এখানে উত্তর করতে খুব মজা পাবা এবং বুঝতে খুব সুবিধা হবে। এবং তোমার যে প্রবলেম গুলো থাকবে সলভ করার সময় এটা বোঝো নাই, তখন তুমি জাস্ট ওটা দিয়ে দিবা, দিয়ে বলবা ভাই এটা কেন হলো, দেখবা আমি তোমাদের যেই থাকবে, যে মেন্টরি থাকুক, তোমাকে সেটা ক্লিয়ার করে দিবে, বুঝছো? তো এই কাজটা তোমরা করবা অবশ্যই। তো আমরা পরেরটাতে চলে যাই। দেখো কি বলছে বলতো, ভোট কেন্দ্র শব্দে অক্ষর কতটি? এটা সবার দরকার। ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র শব্দে অক্ষর কতটি? তাহলে আমি একটু তোমাদের সহজ করে দেই। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। শুধু মনে রাখবা, অক্ষর আলাদা, বর্ণ আলাদা, ধ্বনি আলাদা, তিনোটাই আলাদা জিনিস, একসাথে করবা না।
সো অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, কার, যুক্ত ব্যঞ্জন, বর্ণ সবগুলোকে একত্রিত করে আমরা অক্ষর নির্ণয় করি না। একটা শব্দকে তুমি উচ্চারণ করতে পারবা যতটা নিঃশ্বাসে, স্বল্প নিঃশ্বাসে নিঃশ্বাসে জয়বার উচ্চারণ করতে পারবা, সেটাই হলো অক্ষর। এবং এটা যদি না পারো, আমার দেখবে একটা ভিডিও আছে অক্ষর নির্ণয়ের, একবারে আমার মানে বিপ্লব কবির আইডিতে, বা আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার দিব, খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটাকে বাংলিশ করতে পারো। আর বাংলিশের তো আরো সহজ, তোমরা যে কোনো শব্দকে আস্তে আস্তে উচ্চারণ করবা। সে ধরো বিশ্ববিদ্যালয়, আস্তে উচ্চারণ করো তো, বিশ, শো, বিদ, দা, লয়, পাঁচটা। বাংলাদেশ, বাং, লা, দেশ, একটা শব্দকে ছোট ছোট নিঃশ্বাসে জয়বার উচ্চারণ করতে পারবা, তো এটা অক্ষর। সমাবর্তন, স, মা, বর, তন, দিনাজপুর, দি, নাস, পুর, ঢাকা, ঢা, কা, মা, মা, তার মানে এগুলো এক অক্ষর। বুঝে গেছে? ঢাকা দুই অক্ষর। তাহলে ভোট কেন্দ্র উচ্চারণ করো, ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র, ভোট কেন্দ্র। কয়টা হবে বলো তো? অথবা তোমরা এটাকে বাংলিশ করো, বাংলিশ করলে তোমরা ইজিলি পারবা। তাহলে কি হবে? ভোট কেন্দ্র। তাহলে দেখো বাংলিশ করার পর দেখবা ভয়েল যেটা তটা অক্ষর। দেখো ও একটা ভয়েল, ই একটা ভয়েল, ও একটা ভয়েল, তার মানে উত্তর হবে তিনটা। দেখি কে কে পারছো? চারটি। এ কে বলছে চারটি? বাঁধন এ, ঠিক আছে বাঁধন। মারুফ হোসেন হয় নাই, চারটি না ভাইয়া, তিনটি আছে, চারটি। শাহাদত রাজ হয় নাই। রূপকথার গল্প, ঠিক আছে, বুঝছো? তাহলে ভোট কেন্দ্র হচ্ছে তিনটি অক্ষর। বুঝে গেছে আমার কথাটা? যে কোনো পারলে কি করবা? বাংলিশ করে নিবা। বাংলিশ মানে হলো ইংরেজি না, SMS এর মতো বানাই নিবা। নেওয়ার পর ভয়েল দেখবা, জয়টা ভয়েল তটা অক্ষর। তবে মনে রাখবা দুটি ভয়েল একসাথে থাকলে একটা ধরে নিবা। যদি দুটি ভয়েল থাকে একসাথে ধরে নিবা। সে ধরো তোমার পরীক্ষা আসছে ভাই, এই ভাইকে তুমি যদি বাংলিশ করো তাহলে কিন্তু দেখো এইভাবে লিখি আমরা সাধারণত, অথবা কেউ কেউ এইভাবে লিখি, একই জিনিস। তো যেভাবে লেখো দেখো ভয়েল কিন্তু দুইটা পাচ্ছ, কিন্তু দুইটা দেখো পাশাপাশি আছে। যখন পাশাপাশি থাকবে একটা ধরবা। তার মানে ভাই কয় অক্ষর বিশিষ্ট শব্দ? এক অক্ষর বিশিষ্ট শব্দ। বুঝে গেছে? কিন্তু যখন দেখো তো ও, ই এবং ও, এই তিনটা কি পাশাপাশি না? এই জন্য তিনটা ধরে নিবা। তাহলে ভোট কেন্দ্র শব্দে অক্ষর আছে কয়টা? তিনটা অক্ষর আছে, তিনটি। তিনটি, রূপকথা, ভোট। ওকে, পরেরটা যাও, পরেরটা দেখো। এটা বলো, অক্ষর সম্পর্কে কোন তথ্যটি সত্য না? এটা সবাই উত্তর করবা, যারা যারা আসো সবাই উত্তর করো। অক্ষর সম্পর্কে কোন তথ্যটি সত্য নয়? অক্ষর দুই প্রকার, এটা কি সত্য? যদি সত্য হয় তাহলে এটা উত্তর হবে না। স্বরান্ত অক্ষরের অপর নাম মুক্ত অক্ষর। স্বরান্ত অক্ষরের অপর নাম মুক্ত অক্ষর। কথার টুকরো অংশ, অক্ষর কি? আমাদের যে কথার ছোট অংশ, সেটা। কোনটি অসত্য নয়, কোনটি অসত্য নয়। অক্ষর সম্পর্কে কোন তথ্যটি সত্য নয়? অক্ষর সম্পর্কে কোন তথ্যটি সত্য নয় বলো, এটার উত্তর সবাই দাও। 36 নম্বর প্রশ্ন লিখে সবাই উত্তর দাও। ছত্রিশের ডি, প্রথম আনসার দিয়েছেন আলিফ জামান। উত্তর দাও সবাই। উত্তর দাও, উত্তর দাও। দেখো অক্ষর শব্দে অক্ষর আছে কয়টা বলো তো? দুইটা। যদি তুমি বাংলিশ করো ভাওয়েল পাবা দুইটা। এই জন্য মনে রাখবা অক্ষর হচ্ছে দুই প্রকার। অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে দুই প্রকার। তার মানে এটা কারেক্ট। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে, অথবা কথার টুকরো অংশ হলো অক্ষর। তার মানে এটাও কারেক্ট। এবার দেখো স্বরান্ত অক্ষর। অক্ষরের দুই প্রকারের মধ্যে প্রথম যে অক্ষরটা রয়েছে তার নাম হচ্ছে স্বরান্ত। স্বরান্ত মানে যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকবে, যে অক্ষরকে টানা যাবে, তার নাম হলো স্বরান্ত। আর এই স্বরান্ত অক্ষরের অপর নাম হচ্ছে কি অক্ষর? স্বরান্ত অক্ষরের অপর নাম হচ্ছে মুক্তাক্ষর।
মুক্তাক্ষর। আর 2 নম্বরে যেটা আছে তার নাম হলো ব্যঞ্জনান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত অথবা বদ্যাক্ষর, বদ্যাক্ষর। তাহলে দেখো এটাও কারেক্ট। তার মানে আমার এখানের যে 3টা অপশন রয়েছে 3টাই কারেক্ট। তো এখানে অনেকে উত্তর দিছো ডি, গুড। যারা দিছো ধন্যবাদ, অপশন হবে এটা। তার মানে উপরের 3টাই সত্য কথা, এখানে অসত্য কোনো কথাই নেই। তার মানে কোনোটি অসত্য নয়, তার মানে সবগুলোই সত্য। বুঝে গেছে, সবগুলোই সত্য। তার মানে অপশন হবে ঘ। গুড গুড গুড, সবাই পারছো। তারপর পরেরটা দেখি 37 নম্বর। সস্ত্রীক শব্দে বর্ণ কয়টা? সস্ত্রীক শব্দে বর্ণ কয়টা? মনে রাখবা, তোমরা যখন বর্ণ কাউন্ট করবা তখন চন্দ্রবিন্দু থেকে শুরু করে এভরিথিং তোমাকে কাউন্ট করতে হবে। যুক্ত বর্ণ কাউন্ট করতে হবে, ফলা কাউন্ট করতে হবে, কার কাউন্ট করতে হবে, এভরিথিং। দেখো যখনই বর্ণ আসবে স্বরবর্ণ কাউন্ট করবা, কার কাউন্ট করবা, ব্যঞ্জন বর্ণ কাউন্ট করবা, ফলা কাউন্ট করবা, চন্দ্রবিন্দু কাউন্ট করবা, সব কাউন্ট করবা, কাউন্ট করে বর্ণ হবে। তাহলে বলো সস্ত্রীক শব্দে বর্ণ কতটি? এবার আমি কিন্তু অক্ষর চাইনি। সস্ত্রীক, এখানে কিন্তু অক্ষর আছে কয়টা? অক্ষর আছে 3টা। সস্ত্রীক, কিন্তু আমি চাইছি তোমাদের কাছে বর্ণ। তাহলে দেখো বর্ণ, সব ফলা কাউন্ট করতে হবে, বর্ণ কাউন্ট করতে হবে, কার কাউন্ট করতে হবে, বলো সব কাউন্ট করবা। তাহলে সস্ত্রীক, দেখো সস্ত্রীক, এ দেখো 1 2 3, এটাকে ভাঙলে দেখো এটা যুক্ত বর্ণ, এখানে আছে 2টা, 4 5 6 7। তাহলে কয়টা হবে বলো তো? এ এ সস্ত্রীক। বর্ণ দেখো, এটা যদি ধ্বনি বলতো এটার ধ্বনির উচ্চারিত রূপ নাই, এটাকে ধরা যেত না। বাট বর্ণ চাইছে, যেহেতু বর্ণ চাইছে তার মানে উত্তর হবে 7টা। দেখো আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা পাচ্ছি স, তারপর পাচ্ছি বফলা, তারপর পাচ্ছি আবার দন্তস্ব, আবার পাচ্ছি ত, আবার পাচ্ছি দেখো র, তারপর পাচ্ছি দীর্ঘই, তারপরে দেখো ক। 1 2 3 4 5 6 7, দেখো 7টা। যখন ধ্বনি বলতো এখানে বফলা কি উচ্চারিত হচ্ছে না? যেটা উচ্চারিত হবে না তখন সেটাকে ধ্বনি কাউন্টে আনা যাবে না। আমি তো ধ্বনি চাইনি ভাই, আমি চাইছি তোমাদের বর্ণ। যেহেতু বর্ণ চাইছি তাহলে উত্তর হবে 7টা। ওকে, তারপর দেখো পরেরটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শব্দে অক্ষর কয়টা বলো? এটা তো পারবা, মুক্তিযুদ্ধ। তাহলে দেখো মুক্তিযুদ্ধ, লেখো বাংলিশ করো, মুখ তি যুদ্ধ। 1টা 2টা 3টা 4টা। মুক্তিযুদ্ধ শব্দে অক্ষর কয়টা? 4টা। এমনি যদি করো মুখ তি যুদ্ধ, মুখ তি যুদ্ধ, সহজ কথা। তার মানে অথবা উচ্চারণ করে নেবা, উচ্চারণ করার পর যটা স্বরধ্বনি পাবা সেটাই। তার মানে উত্তর হবে 4টা। এটা আশা করি সবাই পারছো। পরেরটা বলো, এইটা বলো, এটা এটা আমি তোমাদের থেকে শুনবো। এই শব্দটাতে ধ্বনি কতটি? ধ্বনি নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা, একবারে উচ্চারণ করবা, ওই শব্দটার উচ্চারণ করবা, উচ্চারণ করে যা পাবা সেটাই ধ্বনি। উচ্চারণ করবা, কোন একটা শব্দের উচ্চারণ করবা। সে ধরো তোমাকে আমি বললাম নদী, এ দেখো নদী, এই নদী শব্দে ধ্বনি কয়টা? দেখো নদী, নদী শব্দে অক্ষর হচ্ছে 2টা, নদী শব্দে বর্ণ হলো 3টা, কিন্তু চলবো নদী শব্দে ধ্বনি কয়টা? তাহলে দেখো 4টা। কেন? কারণ নদী শব্দের উচ্চারণ করলে তুমি কি করবা? এ দেখো নদী, তার মানে উচ্চারণ করার পর তুমি কাউন্ট করবা। দেখো ন, ওকার, রস্বই, তারপর দেখো দ, তার মানে হবে 4টা। তার মানে নদী শব্দে অক্ষর 2টা, বর্ণ 3টা, ধ্বনি 4টা। সেম কাজটা এটা করো, এটা সবারই উত্তর চাই একবারে। এটা নম্বর 39। 39 নম্বর বলো, 39 নম্বর, 39 নম্বর বলো দেখি। ধ্বনি কয়টা? বাঁধন খ, বাঁধন খ বলছে, আলিজামান এ, রাজ 4টি। এটাই দরকার। দেখো আমরা সবাই এটাকে বলি অঘোষ। তাহলে আমরা যদি অঘোষ বলি তাহলে আমাদের এটার উচ্চারণটা কি? দেখো এটার উচ্চারণটা হওয়ার কথা হচ্ছে এই যেটা,
অঘোষ। আমরা জানি উচ্চারণে কি মূর্ধন্য ষ থাকলে সেটা তালবস্য এটা। তাহলে সেই লজিকে 1 2 3 4, কিন্তু তোমরা শুনে অবাক হবা এটা অঘোষ উচ্চারিত না। এটা তোমরা যদি উচ্চারণ অভিধান দেখো তোমরা স্পষ্টভাবে সেখানে পাবা অঘোষ। এটা কখনো অঘোষ হয় না, এটা হয় অঘোষ ঘোষ। বাট দেখবো অনেক স্যার বা অনেকরা আছেন ঘোষ অঘোষ বলেন, বাট না, ঘোষ অঘোষ। তাহলে দেখো দেখো একটা বর্ণ 2, ওকার একটা 3, স 4, ওকার হচ্ছে 5। তার মানে উত্তর বাঁধনেরটা ঠিক 5 হবে, উত্তর হবে 5। বুঝছো? যখনই তোমরা ধ্বনি নির্ণয় করতে যাবা যা আছে তাই, যে ধরো ওই তোমাদের একটা আসছিল মানুষ শব্দে ধ্বনি কতটি, তাহলে মানুষ শব্দে ধ্বনি কতটি, তাহলে দেখো মা একটা, দুইটা, তিনটা, চারটা। এখন বলো এটা কি আমরা যদি উচ্চারণে কনভার্ট করি তাহলে আমরা কি করব এটাকে বলো তো? মানুষের উচ্চারণ কি করব? মানুষের উচ্চারণ করব আমরা এটা। তাহলে আমরা উচ্চারণ করলে এখানে ধ্বনি কয়টা আসছে দেখো 1 2 3 4 5। বুঝে গেছে? তার মানে মানুষ শব্দে ধ্বনি আছে 5টা, অঘোষ শব্দে ধ্বনি আছে কয়টা? 5টা 5টা 5টা। বি মেঘবালিকা বি, মারুফ 5টি। ওকে, লাস্ট প্রশ্ন, লাস্ট 40 নম্বর প্রশ্ন। নিচের কোন শব্দে বদ্ধাক্ষর রয়েছে? বদ্ধাক্ষর। তাহলে বলতো বদ্ধাক্ষর মানে হলো ব্যঞ্জনান্ত অক্ষর। বদ্ধাক্ষর মানে কি বলতো? ব্যঞ্জনান্ত অক্ষর। বদ্ধাক্ষর মানে কি? ব্যঞ্জনান্ত অক্ষর। আর বদ্ধাক্ষর কি বলতো? যে অক্ষরটাকে টানা যাবে না। এই দেখো আমি যদি বলি তোমাদেরকে প্রকার, দেখো এই প্রকার শব্দে অক্ষর আছে কয়টা? দেখো প্রকার শব্দে অক্ষর আছে হচ্ছে 2টা। এর মধ্যে দেখো এটাকে টানা যায় দেখো তুমি যখন বলছো এর শেষে দেখো অধ্বনি আছে, কিন্তু তুমি যখন বলছো কার, এই কারের শেষে কিন্তু অধ্বনি থাকলে অধ্বনি কিন্তু উচ্চারণ হচ্ছে না, কিন্তু এখানকার অধ্বনি উচ্চারণ হচ্ছে। তাহলে দেখো তুমি বাংলিশ করবা, বাংলিশ করার পর দেখবা যে অক্ষরটার শেষে ভাওয়েল দ্বারা শেষ হয়েছে সেটাই স্বরান্ত, আর যদি দেখবা কনসোনেন্ট দ্বারা শেষ হয় সেটা হলো ব্যঞ্জনান্ত। তাহলে কি বলছে বলো তো? তাহলে কি হইছে? তাহলে তোমার হচ্ছে তাহলে কি হয়েছে দেখো, তাহলে তোমরা এটা দেখো, তাহলে তোমার এই প্রকারটা তোমরা দেখো নিচের কোনটি বদ্ধাক্ষর রয়েছে। তাহলে দেখো বাবা, ঘোষ, রবি। তাহলে দেখো বা বা, তাহলে তুমি যদি দেখো বা বা, তার মানে এখানে 2টা অক্ষর রয়েছে এবং 2টার শেষে দেখো স্বরধ্বনি আছে আ এবং আ, তার মানে এটা স্বরান্ত, এটা হবে না। এবার দেখো ঘোষ, তাহলে দেখো ঘোষ, তাহলে দেখো এখানকার ঘোষ, তার মানে দেখো এখানে ও ধ্বনি রয়েছে, এখানে ও ধ্বনি রয়েছে, এটাও হবে না। এবার দেখো এটাকে আমরা বলি স্বরবর্ণ, বাট এটার উচ্চারণ হচ্ছে স্বর। এটার উচ্চারণ কি? স্বর। তার মানে দেখো এই এই অক্ষরটার শেষে কি নাই? অধ্বনি নাই, তার মানে উত্তর হবে এটা। বাট আমরা যদি এটা বলি রবি, দেখো এটার উচ্চারণ কি হয়? বি। তাহলে দেখো প্রথম অক্ষরেও অধ্বনি আছে, ও মানে স্বরধ্বনি আছে, বি স্বরধ্বনি আছে, কিন্তু দেখো স্বর, দেখো তোমরা যদি লেখো স্বর বাংলিশ করো দেখো কি দ্বারা শেষ হয়েছে? কনসোনেন্ট দ্বারা। যখন কনসোনেন্ট দ্বারা শেষ হবে এটার নাম হলো ব্যঞ্জনাত্ম অক্ষর এবং বদ্ধ অক্ষর। যে অক্ষরকে টানা যায় না বা যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে না তার নাম হলো বদ্ধ অক্ষর বা ব্যঞ্জনাত্ম অক্ষর। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্ত অক্ষর, যেটা মুক্তভাবে উচ্চারিত হতে পারে। 40-এর সি, গুড, 40-এর সি। তো আগামীকাল থেকে তোমাদের এরকম করে ধারাবাহিকভাবে এমসিকিউ সলভিং ক্লাস হবে। আর খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স, সেটা হচ্ছে তোমাদের পরিচিত কেউ যদি দিনাজপুরে থাকে, আমরা নতুন এইচএসসি ব্যাচ চালু করেছি। 26 এবং 27 আমাদের ব্যাচ চলমান। আগামী থেকে একবার সম্পূর্ণ নতুন ব্যাচ হচ্ছে একটা 12টার দিকে। তো তোমরা চলে আসবা আমাদের বালুবাড়িতে। আমি জাফরুল ভাই বাংলা এবং ইংরেজি প্রাইভেট পড়াচ্ছি এবং সাথে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচও থাকবে। তো তোমরা অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে পাঠাবা আর নিয়মিত তোমরা ক্লাসগুলো করবা এবং তোমরা গ্রুপে সবাই অ্যাড হবা। আর টপিক দেওয়া হবে, ওই টপিকটা তোমরা আগামী মানে এই যে যেমন কালকে তোমার যে ইংরেজি হবে সেই টপিকটা গ্রুপে দেওয়া হবে। তোমরা কালকে সারাদিন ওই টপিকটা রিসার্চ করবা, পড়বা, ওইটার উপরে আসে তোমরা এইভাবে কোশ্চেন সলভিং করবা। তাহলে ওভারঅল মিলে দেখবা তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে এবং গুচ্ছে একটা খুব সহজে তোমরা ভালো একটা সিট অ্যাচিভ করতে পারবা। তো সকলের জন্য শুভকামনা। তোমরা যারা শেষ পর্যন্ত লাইভে ছিলা সকলকে ধন্যবাদ। আর একটু কাজ করবা, তোমরা লাইভগুলো শেয়ার করতেছো না, একটু শেয়ার করবা। তোমরা লাইভগুলো শেয়ার করলে সবাই উপকৃত হবে, আমাদেরও একটু প্রচারণা হবে। তো এ পর্যন্তই, সকলে ভালো থাকো, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।